সবচেয়ে বড় কথা হলো যে যার শেখার আগ্রহ থাকবে সে সবভাবে শিখতে পারবে। যেমন তুমি কত স্কলারশিপ পাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ। তো পরে আমি ওনাকে মেইল করি। আমার সাথে কিন্তু তার ভিডিও কলে ডিসকাশন ওই পর্যন্তই। আচ্ছা, আচ্ছা। তো পরে টোটালি হয়ে যায় যে অবভিয়াসলি প্রফেসরের র্যাগিং। সঙ্গে ন্যাগিং করছি, হ্যাঁ, বাট মজার করে আসলে, হ্যাঁ। আই ডিড দ্যাট। তো আমি আবার মেইল করি যে হচ্ছিলাম না, হ্যাঁ, যে আচ্ছা, আচ্ছা। বাংলাদেশ থেকে আমেরিকাতে আছে, পিএইচডি তে গেছে, এরকম আমি ডাক্তার খুঁজে পাচ্ছিলাম না। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের অনেককে পেয়েছি। আইএলটিএস এর ব্যাপারটা হলো যে আইএলটিএস পুরাটাই আমি বলবো কনসেন্ট্রেশন, আর কিছু না। আইএলটিএস এর আমি মাত্র 17 ডেজ প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিয়ে দিয়েছিলাম। অনলি 17 তো ডেজ? প্রত্যেক মেডিকেলেই একটা কোটা থাকে, হ্যাঁ। আমি অ্যাপ্রন পরে খুলনা মেডিকেলের আমার যে ফ্রেন্ড ছিল ওদের সাথে খুলনা মেডিকেলের সব পেশেন্ট ঘুরে ঘুরে দেখে আসতাম। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহন নিজে হচ্ছে আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, আনঅফিসিয়াল আর্ট শো যে এডুকেশনাল পডকাস্ট গুলো আছে, আপনাদের নতুন একটা পর্বে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছে খুবই দারুণ একজন গেস্ট, আমার এই ব্যাচমেট। আমরা স্কুল নেক্সট স্টেজ অনেক ক্ষেত্রে আর কি একসাথে ছিলাম, কাজ টাজ করেছি। সো আমাদের সাথে আজকে আছে রেশমা। রেশমা, কি অবস্থা? এই তো ভালো, কেমন আছো বিজয়? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে। তো অনেকদিন পর। হ্যাঁ, স্কুলের হ্যাঁ, পরে। আসলে অনেকদিন পর। সো বেসিক্যালি আজকের এপিসোডটা কেন আমি স্পেশাল বলছি, কারণ রেশমা হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মেডিকেলে পড়াশোনা কমপ্লিট করে, সে সাথে হচ্ছে ওর ইউএস এর, এটা ম্যারিল্যান্ডে। হ্যাঁ, ইউএস এর ম্যারিল্যান্ডে হচ্ছে রিসেন্ট পিএইচডি হয় কার্ডিওলজির উপরে, তাই না? এক্স্যাক্টলি। সো কার্ডিওভাস্কুলার ডিজিজ। হ্যাঁ, ও নাইস। সো আমরা টোটাল গল্পগুলো সব জানবো। আমরা হচ্ছে অবশ্যই ওর ঢাকার জার্নি প্লাস কিভাবে ও হচ্ছে স্টেপ বাই স্টেপ সবকিছু করে আমরা সেগুলো জানবো। পাশাপাশি হচ্ছে যারা আজকের পডকাস্টটি শুনছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যদি কারো কোনো স্পেসিফিক এরকম ফিল্ডে, বা যারা রিসেন্টলি হয়তো পিএইচডি জন্য যেতে যাচ্ছেন বাইরে, অথবা প্রিপারেশন নিচ্ছেন, মন স্থির করছেন, বা যারা ভাবছেন যে হ্যাঁ আমি গ্রাজুয়েশনের পরে বা পোস্ট গ্রাজুয়েশনের পরে এরকম ডিগ্রি নিব, সো উই নিড এ গ্রেট এক্সপিরিয়েন্স ফ্রম এক্সপিরিয়েন্সফুল পারসন। সো সবাই হচ্ছে কমেন্টস বক্সে জানাবে যদি কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে। আনটিল দেন চলেন আমরা শুরু করি। বিশেষ করে যারা মেডিকেল স্টুডেন্টস আছেন তাদের জন্য কিন্তু আজকের এই পডকাস্টটি খুবই সিগনিফিকেন্ট হতে যাচ্ছে। তো সবার আগে হচ্ছে রেশমা নিজের নাম বললো, বাট তারপরে হচ্ছে আমরা তার মুখ থেকে আরেকবার তার একটা শর্ট, আমরা প্রত্যেকবার যেটা করি আর কি, সবার একটা ইন্ট্রো শুনি আর কি, তার ব্যাকগ্রাউন্ড, তার ওভারঅল বিষয়ে সে কি করছে, বা তার ওভারঅল অ্যাক্টিভিটিস আসলে কি ছিল। সো প্লিজ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। অলরাইট। থ্যাংক ইউ বিজয়। আচ্ছা, আমার নাম রেশমা। আর হুম, হুম। আমার এমবিবিএস ডিগ্রি পর পর আমার নামটা বদলে হয়ে যায় ডক্টর রেশমা। তো ওয়াও, এখন কংগ্রাচুলেশন এগেইন। আমার আহ, আমি 16-17 সেশন, মানে আমাদের এইচএসসি 15 এবং 16 থেকে আমাদের সেশনটা শুরু হয়। তো আমাদের পরে এখন পর্যন্ত এমবিবিএস এর ব্যাচ একটাও এখনো বের হয়নি, মানে ওদের এখন অলরাইট। ইন্টার্নি চলছে। আচ্ছা। আমরা মানে এখন ফার্স্ট পর্যন্ত সার্ভ করছি ফার্স্ট ব্যাচ লাস্ট ব্যাচ হিসেবে। হিসেবে বাংলাদেশে। ও ইয়েস, লাস্ট তো ব্যাচ, নট ফার্স্ট। হ্যাঁ, মানে আমাদের পরে এখন পর্যন্ত আর হ্যাঁ, কোনো হ্যাঁ। এখনো হয়নি। ওরা হয়তো আর 2 মাস রাইট। পরে ওরা মানে জবের ক্ষেত্রে চলে আসবে, জব সেক্টর। এখন যেটা আর কি, আমি হেডিং ফর পিএইচডি ইন মর্গান স্টেট ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড। এটা বিসাইড ওয়াশিংটন ডিসি, দ্য ক্যাপিটাল অফ আমেরিকা, ওখানে। আর এটা কমপ্লিটলি ফুল ফান্ডেড স্কলারশিপ। এখানে যে আমার আমি তো এখন ডক্টরেট প্রোগ্রামে যাচ্ছি। ডক্টরেট ফার্দার আমি আবার যখন ডক্টরেট শেষ হয়ে যাবে তারপরে আমি এটা পোস্ট ডক্টরের জন্য ট্রাই করতে পারবো। আফটার পিএইচডি আমার জব সেক্টর গুলো থাকবে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের। এটা আমি রেসিডেন্সি করতে পারবো। আর যে আমার যেসব কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং যে যে ধরনের মেডিসিনস গুলা পরবর্তীতে বাজারে আসে, বা যেটার উপরে যে পরবর্তীতে হার্ট ডিজিজের যে ড্রাগ গুলো আমরা সহজ ভাষায় বুঝি, এটার উপরে বেসিক্যালি আমার রিসার্চ। আমি আমার রিসার্চের ডিপ আরো যাচ্ছি। তার আগে আমি আরেকটু বলি, সেটা যে আমি জার্নি স্টার্টিংটা আমি বলি। সেটা আহ, আমি শুরু থেকে চিন্তা করতাম যে আফটার আমার গ্রাজুয়েশন, যেহেতু আমি আরো আগে থেকে জানতাম না যে ব্যাচেলরেও বাইরে পড়তে যাওয়া যায়। এখন যায়, এখন আমি এটা আরো ব্রডলি জানি, কিন্তু কিছুদিন আগেও আমি এটা ভালো জানতাম না। তো ওকে। আমি চিন্তা করি যে গ্রাজুয়েশনের পরপরই আমি
ভালো কোথাও, আরো ভালো কোথাও অবশ্যই বাংলাদেশের সব ইউনিভার্সিটি মেডিকেল ভালো। আমি এর হুম, থেকে আরো বেটার কিছু জায়গায় আরকি প্ল্যাটফর্মে আমার সিগনেচার রাখতে চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই আমি চিন্তা করি যে হচ্ছে এমবিবিএস এর পরপরই আমি হচ্ছে বাইরে আরো ভালো জায়গায় এপ্লাই করব। তো প্রথমে আমি চিন্তা করলাম যে এটা ইউকে হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, কানাডা হতে পারে, আমেরিকা হতে পারে, যে কোনোটাই হতে পারে। তো পরবর্তীতে আমি বিভিন্ন সাইট চিন্তা করে আমার কাছে মনে হলো যে স্কলারশিপ বা বেটার ফান্ডিং এর জন্য আমেরিকা ইজ দ্য বেস্ট। তো অলরাইট। আমেরিকার কাছে অনেক গভর্নমেন্ট থেকেও অনেক রকম ফান্ড আসে, যেটা আর কি হুম, অন্যান্য দেশে একটু কম আসে বাট হুম, একটু কম। তো যে জন্য আর কি আমেরিকাতে আমি অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা ওই সময় থেকেই শুরু করে দিই। তো আফটার এমবিবিএস আমি হচ্ছে যখন আমি ফাইনাল ইয়ারে শেষ করিনি তখনও, হুম, তখন আমি আর কি ডিসিশনটা নেই যে হচ্ছে আমি আমেরিকাতেই অ্যাপ্লাই করব। তো এটার জন্য আমার প্রিরিকুইজিট যেগুলো লাগতো সেটা সম্পর্কে আমি সার্চ শুরু করে দিই। ফেসবুকে একটা গ্রুপ আছে, বেশ ভালো প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে নেক্সট অফ ইউএসএ, এটা সবাই মোটামুটি জানে। তো ওখান থেকে আমি অনেক হেল্প নেওয়া শুরু করি আর কি, যে হচ্ছে কি কি ওকে, রিসোর্স লাগতে পারে। আর আরেকটা বড় যেটা সমস্যা আমাদের মেডিকেলের থেকে ছিল সেটা হচ্ছে যে আমাদের রেজাল্টটা সিজিপিএ তে আসতো না। হুম, হুম, আমাদের রেজাল্ট আসে অনলি পাস অ্যান্ড ফেল। অলরাইট, তো পাস করলে রোল নাম্বারের পাশে পাস লেখা থাকে, ফেল করলে ফেল লেখা থাকে। অলরাইট, আর পরবর্তীতে মার্কটা জানা যায় যে আমি কত পেলাম, কিন্তু অ্যাকচুয়ালি হুম, কোনো সিজিপিএ নাম্বার আমাদের নেই। ওকে, তো এজন্য যখন আমি আমেরিকাতে ফার্স্টে প্রফেসরদেরকে নক করা শুরু করি, ইউনিভার্সিটিতে নক করা শুরু করি, তখন ওরা আমার কাছে যেটা জানতে চায় সেটা হচ্ছে যে উই নিড ইউর রেজাল্টস ইন সিজিপিএ কনভার্সন। তো যখন সিজিপিএ কনভার্সন লাগবে তখন আমি আরেকটা ধাক্কা খেলাম যে এখন আমি সিজিপিএ কনভার্ট কিভাবে করব। আচ্ছা, তো তখন আমি কি করলাম, তখন আমি হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, আমরা শর্ট ফর্মে ডাব্লিউইএস বলি, এটার আন্ডারে আমি আমার রেজাল্টটা কনভার্ট করতে পাঠাই। এদের হেড হুম, অফিসটা কানাডাতে। আচ্ছা, তো আচ্ছা, এদের ওয়েবসাইট থেকে ফার্স্টে হচ্ছে যে আমি একটা পোর্টাল খুলি। ওখানে আমার ইনফরমেশন, আমার যাবতীয় যত ডকুমেন্টস এর যা যা আছে, ওরা আর কি বিশাল বিস্তর ফর্ম আছে 3-4 পেজের। ওটা আমি ফিল আপ করে ওদেরকে আমি আগে অনলাইনে আমার আহ, মানে সফট কপি আমি সাবমিট করি। আচ্ছা, এরপরে এই সফট কপি গুলো আবার আমার ইউনিভার্সিটি আমি কেন বলছি, কারণ মেডিকেল কলেজগুলো একটা ভার্সিটির আন্ডারে থাকে। হুম, হুম। যেমন খুলনা যেমন তোদেরটা হচ্ছে রাজশাহীর মেডিকেল, আন্ডারে আর কি। তারপরে হচ্ছে হুম, রাজশাহী হ্যাঁ, রাজশাহীর হ্যাঁ, আন্ডারে, হ্যাঁ। তো ওরা ভার্সিটিতে গিয়ে আমার ওই রেজাল্টের যে ট্রান্সক্রিপ্ট এবং আমার যে সার্টিফিকেট ছিল, তাতে হচ্ছে আমার এক্সামিনেশন কন্ট্রোলারের একটা সিগনেচার আনতে হয়েছে। ওই আচ্ছা, আচ্ছা, সিগনেচার এনে রাজশাহী থেকে, হ্যাঁ, এবং ওরা একটা এনভেলপ দেয়। ওই এনভেলপের ভিতরেই আমার সিগনেচার করা ওই সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের কপিটা আমি ওই ওয়েস এর হেড অফিস কানাডাতে কুরিয়ার করে দিই। ও আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে যে ওরা এই রেজাল্টটা কনভার্ট করে কিছুদিন পরে আমাকে মেইল করেও জানিয়ে দিবে, এবং ওরা পোস্ট অফিসের মাধ্যমে আমাকে একটা চিঠিও পাঠায়। এতে কি কোনো হ্যাঁ, খরচ এটা আছে? হচ্ছে আমার, হ্যাঁ, হ্যাঁ, এবার আমি খরচের প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে ওয়েস এর একটা ফিক্সড অ্যামাউন্টের খরচ আছে, ওরা ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে। এটা হচ্ছে হুম, ফর্ম পূরণের শেষে ওখানে মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে এটা পে করতে হয়। তো আমি যখন করেছিলাম তখন এটা $228 ছিল। ও আচ্ছা, আচ্ছা, এখন তখনকার রেট অনুযায়ী ওটা ছিল মোটামুটি 23 থেকে 24 হাজার টাকা। মানে বাংলাদেশি টাকা, বাংলা টাকা এরপরে এখন হয়তো বেশি আর কি, হ্যাঁ, 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 এরপরে এটা হয়ে যায় $237 বর্তমানে। হুম, হুম, তো এটা মোটামুটি প্রায় 29 থেকে 30 হাজার টাকা। তো ইন্টারেস্টিং। পরবর্তীতে দেখলাম এটা বাড়ছে, দিন দিন বাড়তে থাকবে হয়তো, জানি না। কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদের সরাসরি আস্ক করতে পারেন। আর সেই সাথে হচ্ছে পরবর্তীতে আমি চাইলে রিপ্লাইও দিয়ে দিব, অথবা আমাদের আজকের গেস্টের কাছ থেকে শুনে। তো বেসিক্যালি আমি হচ্ছে অ্যাডমিশনের জার্নি থেকে জানতে চাচ্ছি। আমি অলরেডি অনেক লং একটা ইন্ট্রো শুনলাম। তো অ্যাডমিশনের সময় হয় কি, আমরা সবাই যে যার মতো অনেক বিজি ছিলাম পড়াশোনা নিয়ে, কে কোথায় চান্স পাবো। যেমন আমি খুলনা ইউনিভার্সিটিতে চারুকলায় চলে আসি। আমরা স্কুল লাইফ একসাথে শেষ করি ক্লাস 10 পর্যন্ত। রেশমা অবশ্যই অনেক ভালো স্টুডেন্ট ছিল, সব সময়ের মতো আমাদের স্কুল ক্যাপ্টেন ছিল। আমাদের স্কুল সময়টাও অনেক দারুণ ছিল। তো যাক, সেটার আর গল্প আপাতত থাক, আমাদের মেইন ডিসকাশন আমরা যাই। পরে এরপরে এইচএসসি আমরা শেষ করি। দেন হচ্ছে আমরা সবাই অ্যাডমিশন টেস্টে যাই, যে যার মতো, যার যার যেই সেক্টর পছন্দ সেই সেক্টর অনুযায়ী। যাদের গভর্নমেন্ট ইউনিভার্সিটি টার্গেট ছিল সে সেভাবেই যায়, যারা সায়েন্স কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে
সবাই সেভাবে চলে যায়। আমরা হচ্ছে এসএস হারমান স্কুলে মেবি এখন পর্যন্ত অনেক ভালো একটা ব্যাচ, কারণ আমাদের ভেতরে অনেকেই হচ্ছে অনেক ভালো করতেছে আর অনেক ডিফারেন্ট জিনিসপত্র আমাদের করতেছে, ব্যাচে আমি আই গেস। মোটামুটি হ্যাঁ বেশ হ্যাঁ, ভালো জায়গায় মোটামুটি সবাই পৌঁছে গেছে আর হ্যাঁ, কি। আশা মোস্ট করি অফ দ্য আমার কাছে ওরকমই মনে হয়, কারণ ব্যাচ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে হায়ার স্টাডিজ, পিএইচডি ডিগ্রি, নানাবিধ ব্যাপার-স্যাপার আমরা অলরেডি অনেকেই দেখতেছি, হয়তো ভবিষ্যতে আমরা কাউকে আরো গেস্ট হিসেবে আনবো। সো রেশমা, আমি যেটা জানতে চাচ্ছি যে তুই যখন মানে অ্যাডমিশন টেস্ট দিচ্ছিস, তখন তোর চয়েস লিস্টে আসলে বিষয়টা কি ছিল সায়েন্স থেকে? বা হঠাৎ করে প্রাইভেট ইউনিভার্সিটি মেডিকেলে পড়া, এই ব্যাপারটা আসলে কিভাবে নেগোশিয়েট হচ্ছিল ফ্যামিলি থেকে? আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে যখন আমি হুম, পরীক্ষা দেই হুম, তখন দেখা যায় যে আমি পাশাপাশি কিছু ইউনিভার্সিটিতেও পরীক্ষা দিই। অলরাইট। তো দেখা যায় কি আলটিমেটলি বায়োলজিক্যাল যে সাবজেক্ট যেগুলো ছিল সাবজেক্ট, হ্যাঁ। আমাদের ওগুলাতেই আমার চান্স হচ্ছিল এবং মেডিকেলের পরীক্ষাতে আমার ওয়েটিং লিস্ট চলে যায় 5,000-এর বাইরে। তো আমি হ্যাঁ। লিস্টের মধ্যে থাকলাম না। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক মোটামুটি বেশ খানিকটা দূরেই চলে যায়। তো তখন চিন্তা করলাম যে মেডিকেল সেক্টর যেহেতু আমার পছন্দ ছিল প্রথম থেকে চাইতাম। তো বাবা-মা চিন্তা করলো যে মন খারাপ করে ফেলতেছে অনেক। তো ওর হ্যাঁ, মনে হচ্ছে যে ভার্সিটিতে পড়লে অতটা খুশি থাকবে না বা অতটা ভালো করতে পারবে না যতটা ও ডাক্তার হলে করতে পারবে। মাইকটা। তখন তারপরে চিন্তা করলাম যে হচ্ছে মেডিকেলে যদি মানে কোনোভাবে আমি যদি করতে পারি তাহলে হয়তো ভালো করবো। তো তখন হুম, খোঁজ খবর নেওয়া শুরু করলাম। তখন মনে হলো যে যতজনের কাছে আরকি কথা বললাম তারা বলল যে অ্যাকচুয়ালি তোমার ভালো মেডিকেলের চেয়ে বেসিক যে প্রবলেম সেটা হচ্ছে যে তুমি মেডিকেলে আগে পড়ো, পড়ার পরে এমনিতেই তোমার বের হওয়ার পরে তোমার ইন্টার্নশিপ থাকবে, হুম, তারপরে হচ্ছে পিজিটি বলি আমরা, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং, হুম। এগুলা থাকবে। তো এইসব কারণে এগুলা হতে হতে তুমি তোমার ক্যারিয়ারে ভালো করে ফেলবা। তো এটার আচ্ছা, জন্য আচ্ছা। তোমাকে একদম গভর্নমেন্টেই পড়তে হবে বা ওখানেই যাইতে হবে এমন কোনো ম্যান্ডেটরি কিছু নাই। আমি আমি এটাই আর বলতে তোমার চাচ্ছিলাম। হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করি, আমি এখানে একটু অ্যাড করতে চাচ্ছি যে তুই তো প্রাইভেট ইউনিভার্সিটিতে, প্রাইভেট মেডিকেল কলেজে পড়ছিস, তো আলটিমেটলি একটা গভর্নমেন্ট আর প্রাইভেটের ভেতর কি অনেক ডিফারেন্স থাকে পড়াশোনা, এনভায়রনমেন্ট, প্র্যাকটিসের ক্ষেত্রে? ডিফারেন্স একটা বড় আছে, সেটা হচ্ছে পেশেন্ট ইন্টারাকশন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সেটা হচ্ছে যেমন প্রাইভেট মেডিকেলের যে সমস্যাটা সেটা হচ্ছে যে পেশেন্টের ইন্টারাকশন কম কম রোগী আসবে। হ্যাঁ, হুম, হুম। আর সরকারিতে যেটা হয় প্রচুর রোগী আসবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যে যার শেখার আগ্রহ থাকবে সে সবভাবে শিখতে পারবে। যেমন এক্স্যাক্টলি, আমি খিদাটাই হ্যাঁ আসল, হ্যাঁ। আমি কি করতাম, আমি অ্যাপ্রন পরে খুলনা মেডিকেলের আমার যে ফ্রেন্ড ছিল ওদের সাথে খুলনা মেডিকেলের সব পেশেন্ট ঘুরে ঘুরে দেখে আসতাম। মাশাআল্লাহ, ঠিক খুবই আছে। একটা আগ্রহের জায়গা ব্যাপার তো স্যাপার, হ্যাঁ। হ্যাঁ, মানে এটা আসলে আগ্রহের ব্যাপার। তারপরে নিজের মেডিকেলে যে পেশেন্ট আসতো সেগুলোও তো সবাই সবসময় দেখে না। তো মানে এক্স্যাক্টলি। বাসায় চলে যাবো। ও আচ্ছা আমার একটু রেস্ট দরকার, আমার তো আরো পড়াশোনা আছে। এভাবে করে অনেকে হসপিটালেও থাকেও না। তো আসলে আচ্ছা, ইন্টারাকশন কমও বলা যায় না। যা আছে ততটুকু যদি পুরোটা কেউ পড়তে চায়, পড়তে পারে তার জন্য এনাফ। এর জন্য গভর্নমেন্ট নাইস। মেডিকেল ডিফারেন্স আমাদের করার দরকার হয় না। আচ্ছা, আচ্ছা। আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে একটা কস্টের একটা ব্যাপার আছে। হ্যাঁ। সরকারিতে পড়লে যেমন আমার ফ্রি অফ কস্ট আমি পড়তে পারতাম। আর হুম, প্রাইভেট মেডিকেল পড়ার কারণে আমার বেশ কিছু খরচ তো হয়েছে নিজের। আচ্ছা। তো একটা কিউরিয়াস, হ্যাঁ, আমি এটার একটু, জন্য যেমন হ্যাঁ, আমি একটু ইন্টারাপ্ট করি। অনেকের আসলে কিউরিয়াস জায়গা থাকে যে যখন সে পড়াশোনা করতেছে, যেমন আমার কাছে যখন স্টুডেন্ট আসে অনলাইনে ড্রয়িং শিখে বা অফলাইনে শিখে, তাদের একটা কমন কোয়েশ্চেন হ্যাঁ, থাকে যে ভাই আপনি স্কালচারে পড়াশোনা করছেন, তো আপনার 4, 4.5, 6 বছরে কত খরচ হইলো? তো আমি তাদের বলি যে স্কালচারটা একটু এক্সপেন্সিভ। ইন জেনারেল প্রাইভেট ইউনিভার্সিটি পড়া আর গভর্নমেন্টের স্কালচার পড়াটা আসলে একই কথাই, কাইন্ড অফ। তো আমি এর উপর একটা কমপ্লিট ভিডিও বানাই। হ্যাঁ, ইন্টারেস্টিং ছিল বিষয়গুলা। তো তোর ক্ষেত্রে আর কি এরকম খরচটা আসলে কেমন ছিল, যদি একটা সাম আপ একটা বিষয় হ্যাঁ, আমরা জানতে পারি একটা আইডিয়ার সামারি জন্য? যেটা দেই সেটা হচ্ছে যে যখন আমার প্রাইভেট মেডিকেলে আমি যখন ভর্তি হওয়ার জন্য যাই, হ্যাঁ, এক হ্যাঁ। হচ্ছে যে এসএসসি এইচএসসি রেজাল্ট আর হচ্ছে গভর্নমেন্ট মেডিকেলের সিরিয়াল মোটামুটি কাছাকাছি সব মিলিয়ে থাকার জন্য ওরা একটা বড় রকমের ডিসকাউন্ট দেয়। এটা আর কি খানিকটা আমাদের এত খরচ আমরা এত কমায় রাখলাম বিষয়টা এরকম। আচ্ছা, আচ্ছা। মানে অনেক ওয়েভার খুবই ছিল আর বার্গেন কি। টাইপের। হ্যাঁ, হ্যাঁ। তো ওয়েভার ছিল। বর্তমানে যেটা ফিক্সড হয়ে গেছে সেটা হচ্ছে বিএমডিসি থেকে ফিক্স করে দেওয়া ম্যাক্সিমাম প্রাইভেট মেডিকেলের যেটা প্রায় 22 লক্ষ টাকা ওদেরকে আগে দিতে হবে। আগে দিতে হবে আবার এটাও বলা ভুল। অনেককে এই অপশনও দেয় যে আপনারা পুরো এমবিবিএস এর মধ্যে 22 লক্ষ টাকা পরিশোধ মানে করবেন। ভেঙে ভেঙে হ্যাঁ? আর কি দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, ইনস্টলমেন্টে, হ্যাঁ, হ্যাঁ পুরো বুঝতে পারছি। এমবিবিএস এর হ্যাঁ, হ্যাঁ, ইনস্টলমেন্ট কাইন্ড অফ ওরকম। আবার মাসে বেতন আছে প্রায় ৯,০০০ বা ১০,০০০ টাকা করে প্রতি মান্থলি। মাসে। আবার আ অন এখনকার কথা বলছি এটা, হ্যাঁ? আমারটা আমি বলতেছি একটু পরে। আর এখন হচ্ছে সেশন ফি দেওয়া লাগে বাৎসরিক ৪০ থেকে ৫০,০০০ টাকা। হ্যাঁ? ও আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু ওই ২২ লাখের বাইরে। ঠিক আছে? টোটাল হ্যাঁ। পড়াশোনাটা কি ৪ বছরের জেনারেলি, তাই না? নাকি ৫ না, বছর? আমাদের ৫ বছরে এবং ইন্টার্নশিপ ১ বছর, মোট ৬ বছর। মোট ৬ বছর। এর মানে তুই এখানে ৬ বছর স্টাডি করার পরে দেন এই এটা আসছে আরকি। তো হ্যাঁ, এবার হ্যাঁ, তোর হ্যাঁ। খবর আমরা তো জানি। তোর আমার আসলে কত খরচ ছিল? হ্যাঁ। আচ্ছা, আমার যেটা ছিল সেটা হচ্ছে যে তখন আমাদের মেডিকেলও ১ম দিকে ওরা এতটা কস্ট রাখে নাই শুরুতেই। হু, হু। তো ওকে। আমার মোটামুটি ওখানে যেটা ২২ লাখ ওরা এখন ডিমান্ড করছে, ওটা আমার মোটামুটি ছিল ৬.৫ থেকে ৭ লক্ষ। হ্যাঁ? আচ্ছা। আর আর হচ্ছে মান্থলি যে বেতন যেটা দিতে হয়, ওটা আমারও ছিল। ওটা আমার ৮,০০০ করে ছিল। আর হচ্ছে উম আমার সেশন ফি টা ছিল না। এখন যেটা ৪০-৫০,০০০ বাৎসরিক দিতে হয় মানে ওইটা ছিল। ওটা আমার ওই দেওয়া সময়টা লাগতো আরকি না। বাৎসরিক সেশন ফিটা আরকি ওরা মানে ছিল না হ্যাঁ, আরকি। ওরা রাখেনি। হ্যাঁ, কিন্তু ওকে। এখন ওরা রাখবে আরকি। হ্যাঁ, আচ্ছা। এটা তো আরকি আমার মোটামুটি খরচ হ্যাঁ। ছিল। তো মোটামুটি আরকি মানে গভর্নমেন্টের যে মানে এটা তো একটা কোনো ওয়েবসাইট আছে বা কোনো প্রতিষ্ঠান আছে যারা আরকি এটা সেট করে গভর্নমেন্ট থেকে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো মোটামুটি আমরা ট্রাই করব ডেসক্রিপশন বক্সে এই বিষয়ে দিয়ে দাও, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন। যারা উঠতি স্টুডেন্ট আছেন বা যারা এইচএসসি এক্সাম দেওয়ার পর ভাবছেন মনে মনে বায়োলজিতে ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, তার থেকে ভালো মেডিকেলে পড়বেন। আর সুন্দর একটা ক্যারিয়ার করতে যাচ্ছেন, হয়তোবা পিএইচডি, ডক্টরেট ডিগ্রি যাই হোক আদার্স বিষয়ে। সো ওরকম ব্যাপার। আমি তো একটা মোটামুটি ছোট ইনফরমেশন দিতে চাই। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে যে প্রত্যেক মেডিকেলেই একটা কোটা থাকে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আবারও যেহেতু কোটা যুদ্ধ চলতেছে তার মাঝখানে আমি আবার হ্যাঁ, কোটার হ্যাঁ, কথা হ্যাঁ। বললাম। যাই হোক। আচ্ছা, আচ্ছা। তো এইটা আসলে ঐরকম কোটা না, মুক্তিযোদ্ধা কোটা বা অন্য কোনো কোটা ওরকম না। এটা হচ্ছে যে মেধাবী একটা কোটা। মানে প্রাইভেট মেডিকেলের আ প্রায় ৫ টার মতো সিট থাকে। প্রতি প্রাইভেট মেডিকেলে ৪ টা থেকে ৫ টা সিট আচ্ছা, আছে। ঠিক থাকে। এটা আসলে সবাই জানে না, হ্যাঁ? তো এমন হতে পারে অনেক স্টুডেন্ট চান্স হয়নি, তো এজন্য সে পড়বে না, পড়তে পারল না। তো সে যদি জানতো যে একটা কোটা আছে, ৫ টা সিট আছে বরাদ্দ, সরকার থেকে এটা নির্দেশনা দেওয়া যে প্রাইভেট মেডিকেলে আপনারা যতই টাকা দিয়ে ভর্তি করেন না কেন, কিছু সিট ফ্রি করে দিতে হবে, হ্যাঁ? এটা সব স্টুডেন্টদের জন্য রাখা হয়। পরে ওই কোটার জন্য আবার সবাই এপ্লাই করে। তারপরে ওদের মধ্য থেকে বাছাই করে ওই ৪ টা ৫ টা সিট আরকি মানে দেওয়া হয়। যাদের ওরা সরকারির মতো করে পড়ে। ওদের মানে টাকা এখানে দিতে হয় না। মানে এখানে হ্যাঁ, এখানে ব্যাপারটা এভাবে হয়তোবা কাজ করে যে যাদের মেরিট পজিশন ভালো, রেজাল্ট ভালো তাদের আরকি হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি সুযোগটা হ্যাঁ। বেশি থাকে। ওয়েভার বা এরকম টাইপের আরো বিষয় আসে। হ্যাঁ, আর্থিক অবস্থা একটু অবনতি থাকলে তারা যেতে পারবে। যাক, এটা খুবই হচ্ছে শর্টকাটে কস্ট। আমরা হ্যাঁ, আমরা খুবই শর্টকাটে একটা ভালো একটা ইনফরমেশন জানলাম। শর্ট, কস্ট, ডিউরেশন আর রেশমা কেমন ডিল করছে আরকি এই সময়টা। তো এবার আমরা আসি যখন আমাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সবার শেষ হয়ে যাচ্ছে মানে তোদের এমবিবিএস, তারপর ইন্টার্নশিপের টার্ম। তুই মেবি ঢাকায় চলে যাস নাকি খুলনায় ইন্টার্নশিপ করেছিস? না, আমি ইন্টার্নশিপটা খুলনায় করেছি। ওই সময় পাশাপাশি আমি আইএলটিএস এর প্রিপারেশনটা নিতাম আর জিআরই এর প্রিপারেশনটা নিতাম। ও এই ২ টা আমি ইন্টার্নশিপ টাইমে পাশাপাশি আরকি। রেখেছিলাম। হ্যাঁ, ইন্টার্নশিপ টাইমিং। আচ্ছা, আচ্ছা। ওইটা আমি ইন্টার্নশিপে যেহেতু আমাদের পরীক্ষা থাকে না, শুধু পেশেন্ট ডিলিং থাকে। তো বুঝতে ওই পারছি টাইমে আরকি এক্সপেরিয়েন্সটা প্রিপারেশন গ্যাদার করার জন্য। এখানে কি কোনো স্যালারি আসে নাকি জাস্ট হ্যাঁ, হ্যাঁ। প্রতিদিন গিয়ে না, স্যালারি এরকম? আসে, স্যালারি আসে। এখানে হচ্ছে মাত্র স্টুডেন্ট থেকে আসে তো। পাস করে মাত্র সদ্য নতুন ডাক্তার। তো হ্যাঁ, হ্যাঁ, আরকি সেক্ষেত্রে ওদেরকে তখন ১৫,০০০ করে পার মান্থ পে করে আরকি। যাক, খুলনা শহরে হয়তোবা এটা কম ছিল। মানে ঠিক আছে আরকি। বাট হয়তো অন্যান্য জায়গায় অনেক ঢাকার কম। দিকে বোধহয় ঢাকাতে বেশি। ২০,০০০ করেও অনেক জায়গায় দেয় আমি শুনেছি। নাইস। যাক, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং বিষয় আমরা জানলাম। সো মোটামুটি যখন এই টার্ম গুলো চলে আসে মাথার ভেতরে যখন সিঙ্ক করে যে হ্যাঁ, এখন আমার ভালো একটা জায়গায় ফান্ডিং নিয়ে পিএইচডি জন্য যেতে হবে আমার ফিল্ডে, এরকম বিষয় সাপোর্টিং সেক্ষেত্রে অনেক কিছু মাথায় কাজ করে। হ্যাঁ, সবার আগে সবাই যে মেইন যে সমস্যাটা ফেস করে যে আমিও করতেছি অলরেডি বা অনেকে করে যে কোথায় যাব, কি করব, কিভাবে হবে। সো তুই যেমন আমাদের একটা ফেসবুক গ্রুপের ইনফরমেশন দিয়েছিস যেটা হচ্ছে ইউএস এর জন্য খুব ভালো একটা প্রমিনেন্ট গ্রুপ, এরকম হয়তো বা অনেক গ্রুপ হ্যাঁ, আছে, অনেক ইনফরমেশন জানা যায়। বাট এই যে টাইমিংটা, যে আমি আইএলটিএস করতেছি, আমি জিআরই দিচ্ছি, আমি ইন্টার্নশিপ করছি, দেন আমি আবার ঢাকায় চলে গেলাম, ১১ মাস ওইখানে
জব করলাম, দেন আবার ব্যাক করলাম, এর ভেতরে আমার ভিসা হচ্ছে, অ্যাপ্লাই করতেছি, প্রফেসরদের নক দিচ্ছি, নানাবিধ ব্যাপার স্যাপার থাকে। তো যদি আমরা এটাকে 5টা স্টেপে ভাগ করি, জাস্ট ফর শেয়ারিং এন এক্সপিরিয়েন্স, তো আচ্ছা আচ্ছা। এটাকে যদি আমরা 5টা স্টেপে ভাগ করি, তো আমার কাছে যেটা মনে হয়, প্রথমে আমি যেটা জানতে চাচ্ছি যে মন স্থির করা, তুই যেরকম বললি যে অস্ট্রেলিয়া, কানাডা, নানা জায়গায় এরকম তো টুকটাক ব্যাপার আমরা জানলাম। তো হ্যাঁ, আইএলটিএস আর জিআরই প্রিপারেশনের ক্ষেত্রে তোর কেমন সময় লাগে সাধারণত, বা তুই কত সময় প্রিপারেশনে আইএলটিএস এক্সামটা দিস? আর জিআরই, জিআরইতে একটা লম্বা সময় আমার মনে হয় দেওয়া উচিত। কারণ জিআরই এর প্রশ্ন পত্রের সিস্টেম, ওদের সকল প্রশ্নের ধারা পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই। হ্যাঁ, আগে যে এক ধরনের পরীক্ষা ছিল 4 ঘন্টা 5 ঘন্টা ধরে পরীক্ষাটা দেওয়া লাগতো, এখন হ্যাঁ, ওটা 2.5 ঘন্টা 3 ঘন্টাতে ওরা নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা। তো কিন্তু সিস্টেম কিন্তু আগের মতোই আছে, পড়াশোনা ওই সেম অ্যামাউন্টই করতে হবে আগের মতোই। তো আমার যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে, যেহেতু আমি এমবিবিএস ব্যাকগ্রাউন্ডের, তো হ্যাঁ, আমার যেহেতু পুরা এমবিবিএস এর ভিতরে ম্যাথমেটিক্স একদমই ছিল না। ছিল না। তো জিআরই তে তো আবার ম্যাথমেটিক্স আছে। তো তখন আমার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, ম্যাথমেটিক্স গুলো আমাকে একটু প্র্যাকটিসে আনতে হয়েছিল। যেটা আর কি, মনে করো যে যারা ভার্সিটিতে পড়ে, যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে, ওদের তো ম্যাথমেটিক্স এত টাইম দেওয়া লাগবে না। না, না, না। তো ওরা ইজিলি এটা ক্র্যাক করতে পারবে। কিন্তু আমার ক্ষেত্রে একটু সময় লেগেছিল, কারণ আমার ম্যাথমেটিক্স গুলো আয়ত্তে আনতে সময় লাগছিল, বেশ ভালো সময় লাগছিল। আচ্ছা, এটা হলো জিআরইর ব্যাপার। জিআরইটা আমি ইন্টারনেট থেকে শুরু করি, এবং ইন্টারনেট পরবর্তী পুরো ইন্টারনেট 1 বছর আমি জিআরই মোটামুটি দেখতাম, মানে নিজের মতো করে, কোথাও কোচিং করি। আর যখন আর কি আইএলটিএস এও কোনো কোচিং করিনি। এরপরে হচ্ছে যখন ইন্টার্নি শেষ হয়ে যায়, তারপরে আমি জিআরইর জন্য 2 মাসের একটা কোচিং করছি, হুম, হুম। জাস্ট ম্যাথের জন্য, যেহেতু আমার আচ্ছা, ম্যাথের ম্যাথে পার্টটাতে ঝামেলা ছিল। প্রবলেম ছিল। হ্যাঁ, শুধু হ্যাঁ, হ্যাঁ, ম্যাথের জন্য আমি করেছি, ইংলিশের পার্টের জন্য আমি করি নাই। জিআরই 2টা পার্ট থাকে, ভার্বাল এবং কোয়ান্ট। যারা শুরু করবে তারা জেনে যাবে আসলে এটা হ্যাঁ, 2টা এটা পার্টে ভাগ আসলে অত করা আমাদের থাকে। ডিসক্রাইব করার দরকার নেই এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। তো কোয়ান্ট পার্টটা হচ্ছে ম্যাথমেটিক্স, তো কোয়ান্টের জন্য আমি 2 মাসের কোচিং করেছিলাম। তো যদিও ওইটা পরে দেখলাম যে এটা আসলে আমাদের 9 10 11 12 এই বেস লাইনের ম্যাথমেটিক্স গুলাই ঘুরে ফিরে আসে। তো ওই সময়টাতে যদি ওই ম্যাথ তো অনেক আগে করা, ওই সময়টার ম্যাথ গুলো আসলে অত ভালো মনে ছিল না, দ্যাটস ওয়াই লাগছিল, আদার দেন লাগতো না। আচ্ছা, আচ্ছা। আর ইংলিশ পার্টটা হচ্ছে, যত বেশি ভোকাবুলারি গ্রো করা যায় তত ভালো ইংরেজি পার্টটা ভালো হয়, এটাতে কোনো সন্দেহ নেই। দেখ, খুব ভালো আমরা আর টিপস পাইলাম। আইএলটিএস যেটা আমি ইন শর্ট বলি, আইএলটিএস এর ব্যাপারটা হলো যে আইএলটিএস হচ্ছে পুরাটাই আমি বলবো কনসেন্ট্রেশন, আর কিছু না। আইএলটিএস এর আমি মাত্র 17 ডেজ প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিয়ে দিয়েছিলাম। অনলি 17 তো ডেজ? হ্যাঁ, অনলি 17 ডেজ। আমি কোনো কোচিং করি নাই, কিছুই করি নাই, জাস্ট নিজে নিজে 17 দিন পড়েছি। কারণ আমি চাকরি করতাম, আমার হ্যাঁ, হ্যাঁ, নিজের খরচ নিজের বহন করতে হতো। এক্স্যাক্টলি, একটু সময় তো দেওয়ার ব্যাপার এই আছে। জন্য, হুম, হ্যাঁ, এই জন্য আসলে আমি চাকরি করে বাসায় এসে পড়ার সুযোগ ওইভাবে পাইনি। তো 17 দিন মোটামুটি, তাও 17 দিনও আমার চাকরি ছিল, ডিউটির প্রেশারটা একটু কমিয়ে এনে 17 দিন পরে আমি পরীক্ষাটা দিয়ে দিই। আমি কোনো মক টেস্টও দেই নাই, মক টেস্ট দেওয়া উচিত, এটা ওয়াও। ভুল করা যাবে না, মক টেস্ট আচ্ছা, দিতে হবে। আচ্ছা। অলরাইট। অবশ্যই সবাই মক টেস্ট দিবেন। কারা আইএলটিএস দিচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আমাদের, ঠিক আছে? দেন 17 দিনের প্ল্যানটা কি ছিল আসলে, কিভাবে এই যে 4টা পার্ট থাকে আইএলটিএস এর সেটা দেওয়া সেক্ষেত্রে? হ্যাঁ, 17 দিনে যেটা আমি আমি নিজেকে যেভাবে ভাগ করি সেটা হচ্ছে যে, আহ আর রিডিং পার্টটা আমার কাছে বেশি কঠিন লেগেছিল, কারণ রিডিং এ দেখা যায় কি আমি ম্যাচ করতে পারতাম না। এটা না পারার একটা বড় কারণ হচ্ছে ভোকাবুলারি, তখনও হয়তো আমি অত ভালো গ্রো করতে পারিনি, এটাও হতে পারে। হুম, আবার এমনও হতে পারে যে কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছিল বারবার, আমি হুম, হুম। একটানা 1 ঘন্টা মনোযোগ দিয়ে রাখতে পারছিলাম না। ও এটা আচ্ছা, আমার আচ্ছা। পরে সমস্যা হলো। হ্যাঁ, তো হুম। যে যত বেশি আর কি এক জায়গায় মনটাকে আনতে পারবে বইয়ের ভিতরে, তার সময় তত কম লাগবে, এটা আমি ফিল করেছি। খুবই আর সুন্দর লিসেনিং একটা এর ব্যাপারে আমি যেটা করতাম, রিপ্লাই। হুম, হ্যাঁ, আর লিসেনিং এর ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি জাস্ট ইউটিউব ওপেন করতাম, ইউটিউবের আইএলটিএস একাডেমি নামে একটা চ্যানেল আছে, ওখান থেকে লিসেনিং গুলো শুনতাম, বই থেকে সলভ করতাম। আচ্ছা, এটা গেল লিসেনিং। আর রাইটিংটা হচ্ছে আমি নিজে নিজে লিখতাম, লেখার পরে আমি গুগল থেকে ইউটিউব থেকে কিছু লেখা পড়তাম, যে ডিফারেন্স কোথায়। তো হুম, পরে আমি দেখলাম যে আমাদের আমার লেখার ভিতরে এবং ওদের লেখার ভিতরে একটা বিস্তর ফারাক থাকতো। ওরা নতুন শব্দ অনেক নিয়ে আসতো, আমি একই শব্দ বারবার ব্যবহার করতাম। আচ্ছা, আচ্ছা। তো
তো এই দেখা যায় কি রিপিটেডলি সেম ওয়ার্ড বা সেম লেটার ইউজ করা, সেম সেন্টেন্স ইউজ করাটাতে আমার আস্তে আস্তে আমি ধরতে পারলাম। আমি এটা কেন বললাম, নিজের ভুল ধরতে পারলাম। হ্যাঁ, তো এটা খুব আমি হচ্ছে জরুরি। যে নিজের ভুলগুলোকে আস্তে আস্তে বের করলাম। আর স্পিকিং এর ক্ষেত্রে যেটা করলাম সেটা হচ্ছে যে নিজে হচ্ছে আইএলটিএস এর স্পিকিং পার্টে কিছু কোয়েশ্চেন দেওয়া থাকে সব সময়। হুম, হুম, হুম। ওইটা দেখে দেখে পড়তাম আর হচ্ছে ওইটা আমি রেকর্ড করতাম। তো রেকর্ড করে পরে যখন আমি আবার শুনতাম তো দেখতাম যে আমি প্রচুর মামলিং করছি, প্রচুর 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 হচ্ছে এটা। তো আস্তে আস্তে আমি ওইটা কাটাই। তো আচ্ছা, আলটিমেটলি দেখা যায় কি নিজেকে এই সময়টাতে আমি ভাগ করে দিয়ে আহ, যেমন একটা আইএলটিএস এর একটা বইতে 4টা টেস্ট থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো আমি চিন্তা করতাম প্রতিদিন একটা টেস্ট কভার করব। ও নাইস। তো প্রতিদিন একটা করলে 17 দিনে মোটামুটি 17টা টেস্ট আমি হচ্ছে অন্তত প্র্যাকটিস করে যেতে পারবো। তো এবং তো আমি ওটাই করেছিলাম। 17টা হয়নি, 14 থেকে 15টা হয়েছিল আর কি। আচ্ছা, আচ্ছা। মানে কোয়ালিটি প্র্যাকটিস যেটাকে বলে আরকি, খুব শর্ট প্রসেসে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড ইংলিশে ভালো হ্যাঁ থাকা লাগবে। কারণ যারা ইংলিশে দুর্বল তারা তো এভাবে পারবে না। স্বাভাবিক ব্যাপার। তাদের তো হ্যাঁ, একটা এটা নেওয়া ইনস্ট্রাকশন উচিত লাগবে। না, কারণ কি এটা অনেক অনেক বড় একটা ভালো অ্যামাউন্টের রিস্ক, টাকা লাগে, কারণ প্রায় রিস্ক বাইশ আছে। হাজার পাঁচশো বা 23,000 টাকার মতো। হ্যাঁ, হ্যাঁ। তো টাকাটা তো আমি জাস্ট মানে টেস্ট ড্রাইভের মতো দিয়ে দিলাম এমন না, ভালো প্রিপারেশন নিয়ে দেওয়া উচিত। আমি এটা হ্যাঁ, কেন দিয়েছি শর্ট টাইমে আমি এটাও একটু বলি বিজয়। সেটা হচ্ছে আমি চেষ্টা করেছিলাম যত দ্রুত অ্যাপ্লাই করে আমার পিএইচডি ক্র্যাক বা মাস্টার্স ক্র্যাক করা যায়। হ্যাঁ, তো আমি দেখলাম কি ইউনিভার্সিটির ডেডলাইন চলে যাচ্ছে আমেরিকার। ও, তো তখন আমার মনে হলো যে আমি আগে একটা এক্সাম দেই, তারপরে ওরা আমার পরীক্ষা তো নিবে, এবং ওর পরীক্ষা তো নিবে আমার আন্ডার গ্রেড থেকে। ওরা তো আমার আইএলটিএস এর উপরে কোশ্চেন করবে না। ওরা কি তো আবার পরীক্ষা নেয়? ওরা, যারা হচ্ছে মানে যেই হ্যাঁ, প্রতিষ্ঠান একটা থেকে। ভাইবা হয়। হ্যাঁ হ্যাঁ, ও ভাইবা হয়। আচ্ছা, জাস্ট ভাইবার। এটা সব সব ইউএসএর যে ব্যাপারটা ওরা আর কি ডিসাইড করে এভাবে যে তুমি অ্যাপ্লাই করবা, করার পরে তোমার ফর্ম, তোমার অ্যাপ্লিকেশন, তোমার পুরো প্রোফাইল ওরা দেখবে। দেখার পরে ওদের যদি মনে হয় যে না এর পরীক্ষা আমরা নিতে পারি, তখন ওরা পরীক্ষা নেবে। মানে পরীক্ষা তুমি অ্যাপ্লাই করার সাথে সাথে যে তোমাকে ভাইবা কল করবে বিষয়টা তা না। ওদের আচ্ছা, ভাইবা কলের আগেও কিছু জাস্টিফিকেশন থাকে যেটা ওরা প্রসিডিউর করে। থাকে আরকি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে তখন আমি দেখলাম যে ডেডলাইন চলে যাচ্ছিল। তো যার কারণে আমি চটজলদি আগে আইএলটিএস পরীক্ষাটা দিয়ে তারপরে আমি জিআরই প্রিপারেশন নেওয়ার পাশাপাশি অ্যাপ্লাই শুরু করে দিই। হ্যাঁ, এরপরে আমি অ্যাপ্লাই করেছিলাম মোটামুটি ছয়টা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছিলাম। তার মধ্যে থেকে আমি 4টা থেকে ভাইবা কল পাই। তো 4টা থেকে ভাইবা কল পাওয়ার পরে আমি ওখান থেকে আমার 2টা রিজেকশন হয় এবং 2টাতে আমার চান্স হয়। ওয়াও! তার মধ্যে একটাতে হচ্ছে যে আমি ফুল ফান্ডেড স্কলারশিপ পাই, মানে আমার কমপ্লিটলি পুরো পড়াশোনার খরচ, আমার থাকা খাওয়ার খরচ, আমার আহ, চিকিৎসার খরচ, এই সব কিছু ওরা দেয়। আর আরেকটা ভার্সিটি থেকে আমার চিকিৎসার খরচটা ওরা দেয় না, ওরা ওটা বাদ রাখে। মানে হেলথ তো ইন্সুরেন্সটা আমি আরকি ওরা বেয়ার করবে না, তোর বের করা হ্যাঁ লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্য আমি আর কি চিন্তা করলাম যেটাতে আমার 100% কমপ্লিট সবগুলো আছে আমি ওইটা অ্যাকসেপ্ট করি। তো আমি তখন ওই ভার্সিটির যেটা আমি অফার লেটার পেলাম ওটা আমি অ্যাকসেপ্ট করলাম। এই হচ্ছে অলরাইট। আমার ভার্সিটি এডমিশন পর্যন্তর ব্যাপার। না, আমরা নেক্সট বিষয়ে যাব। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে অ্যাডমিশনে, সরি, আমরা যখন বাইরে কোথাও অ্যাপ্লাই করতেছি তার আগে এই যে আইএলটিএস দেওয়ার বা জিআরই দেওয়ার আগ পর্যন্ত যে সময়টা থাকে, সেক্ষেত্রে আর কি আমরা যেভাবে সময়টাকে ডিল করি। রেশমার অবশ্যই ইংলিশ ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ছিল স্কুল লাইফ থেকে, আমরা এটা জানি। পাশাপাশি হচ্ছে পড়াশোনা ইংলিশেই থাকে সাধারণত, তো একটা ইংলিশে দক্ষতা থাকে। ও জাস্ট একটা ওভারঅল একটা প্রিপারেশন নেওয়ার লেগেছে জাস্ট বিষয়টাকে আয়ত্ত করার জন্য যে আইএলটিএস এর মূল বক্তব্যটা আসলে কি। বাট যারা মোটামুটি আসলে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন তারা সেভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন। কারণ এটা খুবই জরুরি। 22,500 টাকার এক্সাম, অনেক লার্জ অ্যামাউন্ট অফ মানি। হ্যাঁ, তো এটা আমি, হ্যাঁ, কস্টলি। হ্যাঁ, অবভিয়াসলি আরো নিজের বিয়ের করতে হলে তো আরো ব্যাপার স্যাপার ভিন্ন। কঠিন ব্যাপার আসলে, নিজের আর্ন পয়সায় করে। বিদেশ যাওয়া খুবই হ্যাঁ দারুণ ব্যাপার আসলে। সো আমরা এখানে এরকম ব্যাপারই দেখতে পাচ্ছি। ওকে, সো তোর আইএলটিএস স্কোর কত ছিল? আমার ছিল খুবই মিনিমাল। আমার 6.5। আচ্ছা, যাক, এটা কোনো বিষয় না। আমরা একটা নতুন ইনফরমেশন জানলাম যে 6.5 পেয়েও পিএইচডি ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া যায়। দিস ইজ দ্য থিং। পাওয়া যায়। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। হ্যাঁ এটা হচ্ছে মেইন ব্যাপার। তো এই জন্য আমি জাস্ট জানতে চাইছি। তো খুবই ভালো। সবকিছু ওভারঅল মিলে এখন আমরা নেক্সট স্টেজে যাব। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে সময়টা থাকে, মানে যখন আমি অ্যাপ্লাই করতেছি কোথাও, হ্যাঁ, ইউনিভার্সিটি গুলায়। সো
অনেকে আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে অনেকে আবার সিনিয়র ভাই ব্রাদারের হেল্প নেয়, বা অনেক সিনিয়ররা থাকে বিদেশে, তো তারা সেভাবেই সেখানে গিয়ে যেতে চায়। মানে একটা ওভারঅল তার এক্সপিরিয়েন্স পাচ্ছে অলরেডি, যে হ্যাঁ অমুক দেশে অমুক ভাই থাকে, অমুক দেশে তমুক ভাই থাকে, সো মানে আই হ্যাভ ইজি অপশন টু গো দেয়ার। তোর ক্ষেত্রে এরকম কি কোনো সাপোর্ট ছিল নাকি সবকিছু তুই নিজে নিজে করছিস, বা তোর ওই ক্ষেত্রে আসলে স্টেপ গুলো কেমন ছিল? সাপোর্টটা আমার আমার ক্ষেত্রে একটু কঠিন ছিল, তার কারণ হচ্ছে আমি কোনো ডাক্তার খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, যে আচ্ছা আচ্ছা। বাংলাদেশ থেকে আমেরিকাতে আছে, পিএইচডি তে গেছে, এরকম আমি ডাক্তার খুঁজে পাচ্ছিলাম না। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের অনেককে পেয়েছি, অনেকের অনেক হেল্প আমি নিয়েছি, এটা আমি অবশ্যই আমাকে স্বীকার করতেই হবে। হুম, যেমন তাদের কাছ থেকে আমি যে গল্পগুলো শুনতাম তা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডের, যেটা আসলে আমার কাজে লাগাতে অনেক কষ্ট হয়েছে। যেমন আমার যে রেজাল্ট কনভার্ট করতে হয়েছে, এটা তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের লাগে না। তো এক্স্যাক্টলি। তাদের কাছ থেকে আমি ইনফরমেশন টোটালি পাইনি। তারা বলতো যে কিসের কনভার্সন, আমরা তো এটা জানি না। তো অনেক পরে আমি হচ্ছে খুঁজে বের করলাম যে আমার রেজাল্টটা কনভার্ট করা যায় এভাবে। হুম। এটাও আমি জানতে পারলাম আরেকটা সোর্সে, সেটা হচ্ছে যে কিছু ছিল যারা হচ্ছে যে আহ, মোটামুটি একটা সিজিপিএ কে আবার তারা আবার রিনিউ করাতো। আচ্ছা যেমন আচ্ছা। বাংলাদেশে যেমন আমি একজনের কাছে শুনেছিলাম, উনি বলেছিলেন যে আমি ন্যাশনাল ভার্সিটি থেকে পাশ করা, তো তো আমি চাইতাম যে আমার রেজাল্টটা ওয়ার্ল্ড ওয়াইড যাতে রেকগনাইজড হয়, এজন্য আমি ওয়েস্ট থেকে আমার রেজাল্টটা আবার কনভার্ট করে। তো তখন আমি ভাবলাম যে সে যদি তার রেজাল্ট কনভার্ট করাতে পারে, তাহলে আমার মার্কশিট থেকে আমি রেজাল্ট কনভার্ট করাতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা এই তারপরে আমি আর কি নেক্সট স্টেপে গেলাম যে আসলে হ্যাঁ আমার রেজাল্ট কনভার্ট করা যায় এবং এটা করতে হবে, তা না হলে আমি সিজিপিএ কত? অ্যাপ্লাই করতে পারবো না, কারণ হ্যাঁ, সিজিপিএ কত আসছিল সিজিপি তখন এখানে পরবর্তী? একটা 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 মজার ব্যাপার হলো, সিজিপি এর পরবর্তীতে যত ডাক্তার ও ডাব্লিউএস বা হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসে অ্যাপ্লাই করেছে, হ্যাঁ। সবার সিজিপিএ 3.00। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আউট অফ কত, 4? মানে এর কম, আউট অফ 4, ওরা কমও দিবে না বেশিও দিবে না। তো এইটার আমি একটা রিজন আমি খুঁজে পেলাম না, খুব হতাশ যে একদম বর্ডার লাইনে কিভাবে ওরা সিজিপিএ দিল, আমার তো মার্কস অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ আমার কোনো ফেল নাই, আমার পুরো এমবিবিএস এ কোথাও ফেল নাই। তো হ্যাঁ। কেন আমার মার্কস এরকম কেন? তো আমি তখন আর কি অনেক যাচাই করে দেখলাম 2018 সাল পর্যন্ত ওরা ডাব্লিউএস থেকে যারা ডাক্তার যারা কনভার্ট করতো এশিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে, ওদেরকে 4/4 দিত, কারণ ও এদের অনেক ক্রেডিট থাকে, অনেক মার্কস থাকে। তো পরবর্তীতে আমেরিকা বা কানাডা ওরা হিসাব করলো যে 4/4 তো একটা স্টুডেন্ট পেতে পারে না, এটা তো আপনি কেন দেন। তখন আর কি ওরা যাচাই জাস্টিফিকেশন করে অনেক কিছু, যে এদের ক্রেডিট বেশি থাকে, এমবিবিএস এর ক্লাস এক্সামস বেশি বেশি থাকে, তো সেই হিসেবে ওদের এটা আসে। তো এটা অন্য ভার্সিটি অ্যাকসেপ্ট না করাতে ওরা এক ধাপে ওইটা একেবারে 3 তে নিয়ে আসে, 3 বর্ডার লাইন। তো যে কোনো আমার তোমার এই পডকাস্ট যে শুনবে যারা আর কি, হ্যাঁ, হ্যাঁ। তো তারা আর কি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে, তাহলে তাদের মাথায় রাখতে হবে যে আমি যদি ডাব্লিউএস কনভার্ট করি আমার রেজাল্ট 3.00ই আসবে, এটা তাকে মাথায় নিয়ে আগাতে হবে। আমার পজিটিভ যেটা আমাকে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে আমার জিআরই 340 এক্সাম, আউট অফ 340 আমার 308 ছিল, 308। হ্যাঁ, এটা মোটামুটি একটা ভালো ডিসেন্ট স্কোর। মানে টোটাল হচ্ছে তোর এটা 380 স্কোরের ভেতর 340 ছিল এরকম? না, 340-এর ভিতরে 308 ছিল আমার। আচ্ছা আচ্ছা, 308 ছিল, তো অনেক ভালো স্কোর। হ্যাঁ, 32 কম হ্যাঁ, সামথিং এরকম। তো হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটাই মূলত এক্স্যাক্টলি। একটা সাপোর্টিভ হিসেবে কাজ করছে, জেনুইন। হ্যাঁ, এটা এটা না থাকলেও হবে, কোনো সমস্যা নেই। তার কারণ হচ্ছে আমি অনেককে দেখেছি শুধু আইএলটিএস দিয়ে চলে যেতে, আমি নিজে দেখেছি। ও আচ্ছা। কিন্তু আমাকে এটা কাভার দিতে হয়েছে কারণ আমার আইএলটিএস স্কোর ছিল 6.5, তোমাকে আমি যেটা একটু আগে বললাম। হ্যাঁ হ্যাঁ। আরেকটা যেটা হচ্ছে যে আমার সিজিপিএ 3। তো আমাকে আরেকটু ওয়ার্ক যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমার জিআরই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এই এই তিনটা মিলে মেইনলি প্রোফাইলটা স্ট্রং করবে, আইএল, মানে জিআরই এবং হচ্ছে সিজিপিএ। মানে এটা আর কি তিনটা মেইন আর কি কোর একটা টোটাল প্রোফাইলের। আর কি কি লাগে একটা হ্যাঁ, প্রোফাইল সাজাতে? হ্যাঁ, আচ্ছা, একটা এমবিবিএস প্রোফাইল যারা সাজাতে পিএইচডি জন্য তাহলে যেতে আমি চায়। তাহলে সেটা হচ্ছে যে প্রথমে হলো যে তোমার একটা সুন্দর সিভি লাগবে, গ্রাজুয়েট সিভি, হুম, যেটা হুম। আমরা চাকরির জন্য দিই এরকম সিভি না, সুন্দর একটা
সিভি বানাতে হবে যেটাতে তোমার রিসার্চ ইন্টারেস্ট গুলো শো করতে হবে। তোমার এমবিবিএস এ আমি কি পড়েছি, আমি কি জানি, এবং আমার এই মেধাটা আমি কোথায় কোথায় কাজে লাগাতে পারি, এভাবে একটা সুন্দর সিভি রেডি করতে হবে। এরপরে যেটা লাগে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি শর্ট ফর্মে আমরা যেটা বলি। তো হুম, এসওপিটা কেন লাগবে সেটা হচ্ছে যে এসওপিটা তো তোমার ব্রিফ স্টোরিটা থাকবে। তুমি কেন এমবিবিএস পড়তে আসছো, যেটা তুমি প্রথমে আমাকে বলছিলা জি, যে হচ্ছে আহ, আমি এইচএসসি থেকে শুনতে চাচ্ছি আরো হ্যাঁ, আগের স্টোরি। তো হ্যাঁ, ওরা আসলে ওইটাই জানতে চায় যে একদম এন্ট্রান্স অফ দ্য এমবিবিএস। হ্যাঁ, তো ওইখান থেকে ওরা শুনতে চায় ওই স্টোরিটা পুরাটা এসওপি স্টেটমেন্ট অফ পারপাসে থাকবে আপ টু একদম প্রেজেন্ট আমি জব করছি এই পর্যন্ত। আচ্ছা, ব্রিফ আচ্ছা, স্টোরি 2 পেজে লিখতে হবে। অনেক ইউনিভার্সিটি এটা ফিক্স করে দেয় যে 500 থেকে 700 শব্দের মধ্যে লিখতে হবে। হ্যাঁ, এটা ফিক্স আচ্ছা, করে আচ্ছা। দেয়। মানে এই মোটামুটি সেভেন এসওপিটা, হান্ড্রেড ওয়ার্ডের ভেতর রেসিপিটা লেখা লাগে, 2 পেজের ভেতর হবে সেভেন হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড ওয়ার্ড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এসওপিটাকে আমরা যদি এভাবে মনে করি যে একটা এসে লিখে দিলাম, এটা তো প্রফেসর পড়বে না, এমনি না চাচ্ছে, তো এটা ভুল হবে। কারণ প্রত্যেকটা প্রফেসর এসওপিটাই পড়বে। ঠিক আছে, এসওপিটা ওরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। তো এর মধ্যে কোনো ইনফরমেশন ভুলও দেওয়া যাবে না, মিথ্যা দিয়েও তৈরি করার দরকার নেই। অনেস্টি এখানে সব থেকে বড় হেল্প করবে। অনেস্ট থাকলে সে চলে যাবেই, তার জন্য কোনো কিছু বাধা হয়ে থাকবে না। আর এটা বললাম কি সিভি, এরপরে এসওপি, এরপরে যেটা লাগবে লেটার অফ রেকমেন্ডেশন। যেমন আমি এমবিবিএস এ পড়াশোনা করেছি, আমার টিচারদের 3 জন শিক্ষকের কাছ থেকে আমাকে 3টা রেকমেন্ডেশন লেটার সই করিয়ে আনতে হবে আচ্ছা, যে আচ্ছা, তারা আমাকে রেকমেন্ড করছে ওইসব ইউনিভার্সিটিতে পড়ার জন্য আমি তার যোগ্য। হ্যাঁ, এইভাবে একটা 3টা চিঠি সই করিয়ে আনতে হয়। ওরা হচ্ছে আহ, যখন আর কি অ্যাপ্লাই করার পরে ওরা জানতে চায় এলওআর কোথায়, লেটার অফ রেকমেন্ডেশন। তো সেই এলওআর 3টা তখন ওই যে আমি সই করিয়ে এনেছিলাম এই 3টার স্ক্যান কপি ওদেরকে পাঠাতে হয়। এবং এটা এটা কি? আমি পাঠাবো না, আচ্ছা, এটা আচ্ছা, পাঠাবে আমার ওই 3 শিক্ষক পাঠাবে। মেইল মেইল করে দেবে আর কি, হ্যাঁ। হ্যাঁ, এটা ওনাদের ওনাদের নিজস্ব মেল থেকে পাঠাতে হবে, আমি পাঠাতে পারবো না এটা। আচ্ছা, আচ্ছা, অফিসিয়াল যে মেইলটা আছে মেডিকেল কলেজের সেই মেইলটা থেকে তাদের যে যদি কোনো দেওয়া থাকে। ভার্সিটির হতে পারে, আচ্ছা, যে কোনো এখানে কলেজে হতে পারে। এখানে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে একটা রিকোয়ারমেন্ট থাকে, এই এতক্ষণ আমরা যা যা শুনলাম সব কি তাদেরই রিকোয়ারমেন্ট? হ্যাঁ, এটা এটা পুরো ইউএসএ তে পড়তে যাওয়ার রিকোয়ারমেন্ট। আচ্ছা, ও নাইস। তো এর সাথে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছি, এই যে আমরা মানে রেকমেন্ডেশন মানে এই যে এসওপি আমরা, হ্যাঁ, স্টেটমেন্ট অফ পারপোজ, এটা কি আমাদের ইউনিভার্সিটি থেকে কি মানে সিগনেচার করায় নেওয়া লাগে, এরকম কোনো ব্যাপার থাকে? না না, এটা সিগনেচার করতে হবে না, ও এটা আচ্ছা, সিগনেচার আচ্ছা, করতে হবে না। রেকমেন্ডেশন লেটারটা জাস্ট সিগনেচার লাগে আর কি, হুম, টিচার কর্তৃক। ওটাতে সিগনেচার। তো এই যে ক্ষেত্রে টিচারের কাছ থেকে আমি রেকমেন্ডেশন নিচ্ছি শুধু তার সিগনেচার, আর আর কারো আর আর সিগনেচার। আর কোনো কাগজপত্রে আর কি সিগনেচার লাগে না ইউনিভার্সিটি, সরি কলেজের আর কি? না লাগে। আচ্ছা, তো সিভির যে ফরম্যাট বা ফরমেশন আছে এটা কি ইউএস স্ট্যান্ডার্ড বা ইউরোপাস সিভি আমরা দেখছি, এরকম কি কোনো স্ট্যান্ডার্ড বিষয় আছে কিছু? স্ট্যান্ডার্ড, এখন আসলে স্ট্যান্ডার্ড কে তুমি কখন বলতে পারো, যখন যেটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড হয় ওটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম কিছু সিভি আমি দেখেছি, দেখে তারপরে আমি নিজেরটা সাজানোর চেষ্টা করেছি। যেহেতু আমার সিনিয়র ডাক্তার খুঁজে পাওয়া আমার জন্য খুব কষ্টসাধ্য ছিল, তো আমার ব্যাপারগুলো আসলে আমার নিজের করতে হয়েছে, নিজেকে লিখতে হয়েছে। তো পরে আমি লিখে ওইগুলো আমি আবার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরই বলতাম একটু দেখে দেওয়ার জন্য যে ঠিক লিখছি কিনা। তো অনেকে বলতো তোমার তো এই এমবিবিএস এর জিনিস, আমি কিভাবে বলবো যে তুমি ঠিক লিখছো হ্যাঁ, কিনা। হ্যাঁ, এটা সবাই কমন তো সমস্যায় পড়ে যখন সেম ফিল্ডের কোনো স্টুডেন্ট থাকে না। তো তারপর কি হয় সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা? হ্যাঁ, এটা হচ্ছে যে তখন ওনারা আমাকে, আমি যেটা দেখি সেটা হচ্ছে আমি গুগল সার্চ করি যে এমবিবিএস স্টুডেন্টদের এসওপি গুলো কেমন হয়, তাদের সিভি গুলো কেমন হয়। তো হ্যাঁ, ওইখান থেকে তখন আমি দেখলাম যে আচ্ছা তারা এই ইনফরমেশন অ্যাড করেছে, আচ্ছা তারা এমবিবিএস এ এটা শিখছে সেটা সে এখানে ইনক্লুড করেছে। তখন আমি চিন্তা করলাম আমি যেটা যেটা শিখেছি আমার এমবিবিএস এ আমার মেডিকেলে, তখন আমি সেটা সেটা অ্যাড করা শুরু করি। আচ্ছা, আচ্ছা, করে আমি একটা সিভি সাজাই আর কি আলটিমেটলি। এবং পরবর্তীতে আমি ওটা সেন্ড করে দিই, সাবমিট করে দিই ভার্সিটিতে। তো দেখা যায় যে ওরা রেসপন্স করেছে পরবর্তীতে। আমি তুমি তুমি চাইলে আমি তোমাকে আমার সিভি স্ট্যান্ডার্ড দিয়ে দিব, কোনো সমস্যা নেই। যদি কেউ জানতে চায় যে হ্যাঁ, পডকাস্ট দেখে যদি অবশ্যই। তোমার কাছে ইনফরমেশন চায় হ্যাঁ, দিয়ে দিব। আমরা হ্যাঁ, আমরা হচ্ছে আমরা ডিসক্রিপশন বক্সে একটা স্পেসিফিক টেমপ্লেট টাইপ লিখে দিব, তোর সিভি, এসওপি বা রেকমেন্ডেশন লেটার যে কোনো একটা আর কি। সবগুলো তো রেকমেন্ডেশন আলাদা, বেটার টিচারাই সাধারণত দেয় আর কি স্টুডেন্টের জন্য।
হ্যাঁ তো হ্যাঁ আমরা ওই জাস্ট তিনটা লিংক দিয়ে দিব একসাথে একটা ড্রাইভে আপলোড করে। তো আপনারা যারা হচ্ছে এরকম এক্সাক্ট ইনফরমেশন জানতে চাচ্ছেন বা রেশমার মতো করে এভাবে মানে ক্র্যাক করতে চাচ্ছেন বা আনলক করতে চাচ্ছেন কোনো জায়গা, তো আপনি তার আইডিয়া বা তার যে মেথোডোলজি ব্যাপারগুলো ছিল সেগুলো ফলো করতে পারেন। ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। তো নেক্সট কি হয় তারপরে? আচ্ছা, তারপরে যেটা হয় আমি এগুলো সাজানোর পরে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আমার হাতে আমার আইএলটিএস স্কোর আছে, আমার হুম, সিজিপিএ আছে, আমার সিভি আছে, এসওপি আছে, লেটার অফ রেকমেন্ডেশন আছে, সবই রেডি, সবই হ্যাঁ হ্যাঁ। আছে। হ্যাঁ, এখন আমাকে যেটা করতে হবে দুইটা কাজ। একটা হলো প্রফেসর হান্টিং, মানে আমাকে প্রফেসর খুঁজতে হবে কে হুম, আমার এই ফিল্ডে কাজ করছে, কে আচ্ছা আচ্ছা। আরো বেশি বেশি গবেষণার দিকে আগাতে চাচ্ছে। আমি যে চিকিৎসা বিজ্ঞানী হতে চাই, তাহলে হুম, আমি চিকিৎসা বিজ্ঞানী হব, তাহলে আমার তো কারো না কারো ফেলোশিপ লাগবে। স্বাভাবিক। যে হ্যাঁ, তো আমি তখন কি করতে হবে, সেই সব প্রফেসর খুঁজতে হবে যে কারা আর কি এই ধরনের কাজ করছে, কারা গবেষণার দিকে আরো বেশি এগিয়ে। তো আমি যেটা করি সেটা হচ্ছে ইউনিভার্সিটি শর্টলিস্ট শুরু করি। হুম, তো এর মধ্যে থেকে আমি যেটা করেছি সেটা হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, আমেরিকার যেগুলো, এগুলো আলাদা করে ফেলি। তারপরে হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক একটা বড় বিষয়। যেমন হুম, আমি যেটা করিনি সেটা হচ্ছে 3.00 দিয়ে আমি আমেরিকার প্রথম 10 ভার্সিটিতে অ্যাপ্লাই করিনি। কারণ এখানে আমি ও চিন্তা করেছি যে আমার এখানে দরকারই নাই। কারণ এখানে আচ্ছা। রিজেকশন আসতে পারে। আরো এদের ক্র্যাকিং যে প্রসিডিওর এরা আরো আরো বেশি হার্ড না টু ক্র্যাক হতে পারে। দ্যাটস ওয়াই আমি একটু নিচে থেকে শুরু করেছি, সেটা হলো 100+। আমেরিকাতে 5,300 বিশ্ববিদ্যালয় আছে। আমি 100-র পর থেকে শুরু করি। প্রথম 100-তে আমি কোন রকম অ্যাপ্লাই করি। হ্যাঁ, এটা কি কোনো তো ওয়েবসাইট আছে যে আমেরিকা, আমি একটু ইন্টারাপ্ট করি, এটা কি কোনো ওয়েবসাইট আছে হ্যাঁ যে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমেরিকার 5,300 ইউনিভার্সিটি লিস্ট এরকম কিছু? হ্যাঁ, আমি ওই যে ফেসবুক পেজের যে কথাটা বলেছিলাম, নেক্সট অফ ইউএসএ, ওইখানে এই হচ্ছে পুরো আমেরিকার যে ওকে, তুই আমাকে ইউনিভার্সিটির এই, যে হ্যাঁ র্যাঙ্কিং। ওকে, তুই আমাকে একটু লিঙ্কটা শেয়ার করিস, দেন আমি ওইগুলো ডেসক্রিপশনে এভাবে সাজিয়ে দিলাম যদি কারোর হ্যাঁ কোনো। হ্যাঁ, আমি ওটা তোকে দিয়ে দেবো, কোনো ওকে সমস্যা ঠিক নেই আছে। ওটা। ওকে নাইস, দেন তারপর কি হয়? দেন 100। অ্যাপ্লাই, এরপরে হচ্ছে যে আমি যখন আর কি প্রফেসরদের মেইল করি তখন তাদেরকে আমার সিভি পাঠাই, আমার এসওপি পাঠাই, আমার আইএলটিএস এর রেজাল্ট পাঠাই, আবার সিজিপিএ যেটা আমি কনভার্ট করে ওএস থেকে নিয়েছি সেটা পাঠাই। তো তারপরে ওরা দেখে, দেখার পরে ওরা একটা ইন্টারভিউ শিডিউল দেয় যে অমুক দিন তোমার সাথে ক্লাউড মিটিং এ কথা হবে। এভাবে ওরা একটা শিডিউল দেয়। তো ওই শিডিউলে ওই দিনে আমাকে জয়েন করতে হবে, ওই লিঙ্ক ওরা দিয়ে রাখে ওই দিন, যেদিন বলবে ওই দিনই দিয়ে রাখে। তো আমি ওই ডিউ টাইমে একদম জয়েন করে ফেলি। দেন ওরা আমার ফার্স্টে আমার সাথে ইন্ট্রোডিউস হয়, আমার হ্যাঁ, সাথে আমার তো টোটাল, আচ্ছা, তারপরে একটু আমার interrupt করি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা জানতে জানতে চাচ্ছি যে রেশমা যখন মানে ইন্টারভিউ দেয়, মোটামুটি ও একটা কল পায় ইন্টারভিউ, ওই যে ইউনিভার্সিটি, সরি মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজ, আর সেটা তো অবশ্যই গভর্নমেন্ট। তো ওই ইন্টারভিউটা আসলে কেমন ছিল, ওভারঅল প্রসেস সম্পর্কে রেশমা কিন্তু আমাদের সাথে শেয়ার করছে। তো প্লিজ ক্যারি অন। তো ফার্স্টে যখন আমার সঙ্গে কথা হয় তখন তারা জানতে চায় বেসিক্যালি আমার এমবিবিএস স্টাডিতে আমি কি কি সিলেবাস কভার করেছি, কি কি টপিক ইনক্লুড করেছি, কি কি ডিপার্টমেন্ট আমার ছিল। এগুলো ওরা পুরোটা শুনে, শোনার পরে ওরা চিন্তা করে যে আমি যেহেতু অ্যাপ্লাই করেছিলাম কার্ডিওভাস্কুলার ডিজিজের উপরে, মানে হার্টের উপরে কমপ্লিটলি, তখন ওরা জানতে চায় যে হার্ট সম্পর্কে আমার ধারণা কতটুকু। তো ওরা একটা ব্রিফ ইন্টারভিউ ভাইবা নেয়, হার্টের কতগুলো চেম্বার, কি কি ডিজিজ হতে পারে, কি কি না হতে পারে, মানে এটা। তোদের সাবজেক্ট তো ওরিয়েন্টেড যখন যাবতীয় বিষয় আর কি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যেটা হার্টের যাবতীয় উপরে, ওই হ্যাঁ, ওরিয়েন্টেড বেসিক থাকে, হ্যাঁ ইনফরমেশন থেকে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশে কোনো রিসার্চ করেছি কিনা এটা আমার কাছে জিজ্ঞেস করে। দেন তো তুই কি আমি রিসার্চ একটু বলে করেছিলি রাখি, বাংলাদেশে? আমি যেটা করি আমার বাংলাদেশে হার্ট রিলেটেড রিসার্চ ছিল না, কিন্তু আচ্ছা। আমার ডায়াবেটিস, তারপরে হচ্ছে ব্লাড সুগার যেটা ওইটা, তারপরে বাচ্চাদের নিউট্রিশন, ম্যাল নিউট্রিশনের যে চিলড্রেন গুলো ছিল, হুম। আর ভ্যাকসিনেশন, এর উপরে আমার কিছু রিসার্চ ওয়ার্ক ছিল। কিন্তু একদম কার্ডিওলজির উপরেই যে আমার রিসার্চ ছিল এমন না। এটা আমি ওনাকে বলি, আমার প্রফেসর যিনি, ওনাকে এর মানে, বলি যে আমার তো আচ্ছা একটু ইন্টারাপ্ট করি, এই যে রিসার্চ গুলো হ্যাঁ ছিল, আমরা চারটা রিসার্চ সম্পর্কে জানলাম, ম্যাল নিউট্রিশন যা যা ছিল আর কি, কার্ডিওলজিটা হ্যাঁ হ্যাঁ। আর বাকি, তো এগুলো কি কোনো মানে কোনো টিচারের আন্ডারে?
হ্যাঁ হ্যাঁ, টিচারের আন্ডারে আমার এগুলো কি মেডিকেলেরই কমিউনিটি মেডিসিনের যে ডিপার্টমেন্ট হেড ওনার আন্ডারে রিসার্চ গুলো করা, এবং এগুলো হচ্ছে যে ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্স বাংলাদেশের যে রিসার্চ গ্র্যান্ট যেটা আছে ওখানে এগুলো পাবলিশড হওয়া। ও আচ্ছা, এমন তো রিসার্চ ছিল আর কি, হ্যাঁ হ্যাঁ, স্পেসিফিক রিসার্চ রিসার্চ ছিল। এক্সপিরিয়েন্স, হ্যাঁ হ্যাঁ ছিল। এর মানে পিএইচডি জন্য অ্যাপ্লাই করতে গেলে মাস্ট বি রিসার্চ থাকা লাগবে, আর সেটা অবশ্যই এটা পাবলিকেশন থাকা থাকলে লাগবে। প্রোফাইলটা অনেক এনরিচ করবে যদি তোর থাকে। পাবলিকেশন কতগুলো ছিল, বা এটা কোনো তিনটা ছিল, স্পেসিফিক, মাত্র মাত্র তিনটা ছিল। এটা কোনো নির্দিষ্ট ব্যাপার নাই? আচ্ছা আচ্ছা। মানে আমার চান্স পাওয়া পর্যন্ত তিনটা ছিল, চান্সের পরে আমি কোনো আরো 6-7টাতে কাজ করেছি, কিন্তু তার আগ পর্যন্ত তিনটা ছিল। কনফারেন্স ছিল, কোনো কনফারেন্স টাইপ কিছু? কনফারেন্স ছিল না, কিন্তু আমি অনেক কনফারেন্স অ্যাটেন্ড করেছি যেগুলো আমি আসলে ভুলবশত সার্টিফিকেট রাখি নাই, নেই এটা নাই, বুঝতে হ্যাঁ বুঝছি। কমপ্লিটলি, বাট নেওয়া উচিত। যদি কেউ কনফারেন্স অ্যাটেন্ড করে, কেউ যদি সিম্পোজিয়ামে নিজের বা সেমিনারে নিজের প্রজেক্ট রাখে, অবশ্যই সার্টিফিকেট নেওয়া উচিত। এটা খুব এটা ভালো অনেক একটা ভালো ইংলিশ। ইম্প্যাক্ট। তো হ্যাঁ দেন তারপর কি দাঁড়ায়, তারা যখন কোয়েশ্চেন করে হ্যাঁ, এরকম এরপরে বিষয়গুলো? যখন আবার এমবিবিএস থেকে কোশ্চেন করে যখন তারা দেখছে যে না না শি ইজ ক্যাপাবল, তখন তারা আমাকে জিজ্ঞেস করে যে তুমি হচ্ছে কিসে অ্যাপ্লাই করেছো আমার ভার্সিটিতে, আমার এখানে। তো আমি বললাম আমি মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেছি, আমি এমবিবিএস তো আমাদের ব্যাচেলর, এরপরে আমি মাস্টার্স করতে চাই। তখন বলল যে হোয়াই নট পিএইচডি। হ্যাঁ, তো আমি তখন বললাম যে পিএইচডি, আমি যদি পিএইচডি পাই সেটা আমার জন্য হবে গ্রেট অপরচুনিটি, বাট উইথ মাই প্রোফাইল আই গেস এমএস ইজ কুল। তো তখন আমার প্রফেসর বলল যে তোমার ইন্টারভিউ আমি নিলাম পুরোটা, তো আই থিংক তুমি পিএইচডির জন্য আসতে পারো। ও তো উনি আমাকে ওই মুহূর্তে বলল যে তুমি আরেকটা অ্যাপ্লাই দাও, এমএস বাদ, তোমাকে আমি পিএইচডি তেই নিব ডিরেক্ট, তোমার এমএস দরকার নেই। হ্যাঁ, ওই তো তো পিএইচডি এটা এমএস করায় নেন আর কি, একটা পোস্ট গ্রেড করায় না আর কি। হ্যাঁ, এরপরে যেটা হয় ওরা আমাকে যেটা বলল যে এখন এমএস আলাদা করে করতে গেলে হবে 2 বছর আলাদা দিতে হবে। তো ওরা যেটা বলে সেটা হচ্ছে যে এক্সট্রা ক্রেডিট অ্যাড করে আমাকে পিএইচডির সাথে ওটা শেষ করাই দিবে। হ্যাঁ, তো হচ্ছে যে ওরা আমাকে একবারে পিএইচডি অ্যাডমিশন দিয়ে দেয়। টোটাল কত সময় এটা ডিউরেশন? আচ্ছা, আমি আমি ভিসা পেয়েছি মোটামুটি 5 বছর। ওইটা আমি বলতেছি না, আমি বলছি যে টোটাল কোর্সের ডিউরেশনটা কতটুকু, 5 গ্রাজুয়েশন বছরই, সরি পোস্ট গ্রেড? যতদিন গ্রাজুয়েশন থাকে হ্যাঁ অত বছরেরই ওরা প্রথমে দেয় ভিসা। ও, ভিসার ব্যাপারটা আমরা পরে আসতেছি, আমি বলছি যে টোটাল পড়াশোনার ডিউরেশন হচ্ছে পোস্ট গ্রেড, মানে পোস্ট গ্রেড আর পিএইচডি ডিগ্রি মোট 5 বছরের, তাই তো? এরকম পাঁচ কিছু? বছর হ্যাঁ হ্যাঁ, 5 বছর। আচ্ছা, নাইস। তো মোটামুটি ওইখানে যখন ইন্টারভিউটা হয় এটা কত সময়ের ছিল? আমি মোটামুটি 2 ঘন্টা কথা বলেছি ওনার সঙ্গে। হিউজ টাইম, 2 ঘন্টা ধরে, হ্যাঁ মানে হিউজ এত টাইম। কিছু, কোনো মানে কোনো স্লাইড দেখানো এরকম কিছু কি ছিল? না, অনেককে দেখাতে বলে, এটা আমি শুনেছি যে প্রজেক্ট নাকি রেডি করতে বলে। জাস্ট অনগোয়িং একটা ডিসকাশন আর কি, যে এরকম হচ্ছে হ্যাঁ, এরকম অনগোয়িং হচ্ছে? ডিসকাশন, অনেককে প্রজেক্ট রেডি করতে বলে, বাট আমার প্রফেসর আমাকে কোনো প্রজেক্ট রেডি করতে বলে নাই। উনি তোর জাস্ট ভাগ্য আমার ভালো। সঙ্গে হ্যাঁ, তোর ভাগ্য অনেক ভালো, যদি মেবি মেবি তুই অনেক ভালো একটা প্রফেসর পাইছিস। এরকম কিছু নাকি? হ্যাঁ হতে, উনি অনেক ভালো, উনি আসলেই অনেক ভালো। হইতে পারে, ওটা তো উনি ইউএসএ নাকি আমেরিকান, উনি তো ছিল মেবি নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যার ইউএস। আন্ডারে তুই কাজ করবি। সো আচ্ছা, তো এইখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি সবার সাথে ডিসকাশন অলরেডি করেছি, আমি এখানে একটু শেয়ার করতে চাই। তুই যখন মেইল করা শুরু করিস প্রফেসরদের, তাই না? যে তখন তুই প্রফেসর হান্ট করলি কিভাবে, মানে 4টা স্টেপ যদি আমরা হিসাব আচ্ছা, করি? এটা হচ্ছে যে ওই যে যেমন ধরো আমি বলি যে ধরো একটা ইউনিভার্সিটি আমি সার্চ করলাম, ইস্ট টেনিস ইউনিভার্সিটি। এবার আমি ঢুকলাম প্রোফাইলের ভিতরে, ঢুকে ওয়েবসাইটে, এবার হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটে, হ্যাঁ। ডিপার্টমেন্ট সার্চ করব, যে মাইক্রোবায়োলজি, এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, তারপরে কার্ডিওলজি, ফিজিওলজি, ফিজিওলজি, মানে এই যে যে টোটাল। ডিপার্টমেন্ট হ্যাঁ, আছে, হ্যাঁ। সার্চ করব, সার্চ করলে তখন দেখা যায় কি ফ্যাকাল্টিদের পুরো ডিপার্টমেন্ট চলে আসে। হ্যাঁ, তো আচ্ছা ওই ডিপার্টমেন্টে কোন কোন ফ্যাকাল্টি আছে আমি এটা দেখতে পাই। হ্যাঁ, এবং ওদের ওয়েবসাইটটা ওপেন থাকে, ওরা কি কি নিয়ে কাজ করে এটা একদম ওই ওয়েবসাইটে কমপ্লিটলি ডেসক্রাইব থাকে, এবং ওদের মেইল অ্যাড্রেসটাও ওখানে ওপেন থাকে, এনি ওয়ান ক্যান মেল দ্যাম, যে কেউ তাকে মেইল করতে পারে। আচ্ছা। তো এইভাবে আর কি মোটামুটি ফ্যাকাল্টি মেম্বারদের ব্যাপারে খুঁজে বের করা, তাই তো? হ্যাঁ, সো ফ্যাকাল্টি মেম্বার খুঁজে হ্যাঁ, তাদেরকে আমি মেইল করলাম। ফ্যাকাল্টি মেম্বার। আচ্ছা, তো কার্ডিওলজি তো একটা হিউজ একটা সেক্টর নাকি, হ্যাঁ ফার্স্ট। মানে ভাস্ট সেক্টর। সো
আমার যে কোশ্চেনটা হচ্ছে যে তুই যখন প্রফেসরকে মেইল করতেছিস, মেইল করার ক্ষেত্রে মেইলের কি কোনো টেমপ্লেট থাকে যেটা ফলো করা লাগে? হ্যাঁ হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড, মেইলেরও একটা টেমপ্লেট থাকে, অবশ্যই মেইলেরও একটা টেমপ্লেট থাকবে। আমি তো একটা র্যান্ডম মেইল দিতে পারি না যে কাউকে, এটাই তো, আরো একটা তো তারা অবশ্যই, প্রফেসর। হ্যাঁ হ্যাঁ প্রফেশনাল হ্যাঁ একটা ব্যাপার দেখানো লাগবে। হ্যাঁ, একটা তো প্রফেশনাল ব্যাপার থাকবে যে কিভাবে আমি এর কি তাকে কোনো, মেইল করবো। আচ্ছা, এটার কি কোনো ফরম্যাট পাওয়া যাবে যেটা হয়তো আমরা পিডিএফ আকারে দিয়ে দিলাম? হ্যাঁ হ্যাঁ, আমি ফরম্যাট দিয়ে দিব। ওকে, নাইস। সো মেইলের ভেতর ইন জেনারেল ভিউতে তো আমি বলতেছি যে ইন জেনারেল আমি আরেকটু বলি তাহলে তোর ক্লিয়ার হবে। সেটা হচ্ছে মেইলের ভিতরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি মনে করো এক্স প্রোফাইল দেখছি, একজন প্রফেসর এক্স, ওনার প্রোফাইল আমি দেখলাম। এবার ওনার প্রোফাইলে উনি কি নিয়ে কাজ করে এটা আমি পড়লাম। হ্যাঁ, পড়ার পরে আমার মেইলের ভিতরে ওইটা রাখতে হবে যে প্রফেসর, আমি আপনার ওয়েবসাইটে গিয়েছি, আপনার প্রোফাইল থেকে আমি এই এই জিনিস জানতে পেরেছি যেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে আপনার সঙ্গে কাজ করার জন্য। ইন্সপায়ার করছে, হ্যাঁ আপনার জন্য সাথে কাজ হ্যাঁ, করছে। আপনার প্রোফাইল, আপনার ল্যাবে আমি এই কাজগুলো আরো ব্রডলি জানতে চাই, আরো ব্রডলি আমি এই এই সেক্টরে গবেষণা করতে চাই। তো Wow, এইভাবে প্রোফাইলটা প্রথমে মেইলটা সাজাতে হবে, কিন্তু প্রফেসরের প্রোফাইলটা আগে পড়ে আসতে হবে, তা না হলে মেইল সাজানো যাবে না। তাহলে ভুলভাল হবে ব্যাপারটা, আসলে খুব সিম্পলিফাইড ব্যাপার। হ্যাঁ, পুরো Then জেনেরিক হয়, ওই জেনেরিক পিডিএফ মেইলের গুলাকে অ্যাড আসলে, করে দেওয়া লাগে, হ্যাঁ। জেনেরিক মেইলের আসলে কোনো রিপ্লাই হয় না। ও, অবশ্যই তো সে দেখবে যে আসলে আচ্ছা সাবজেক্ট দেন ডিটেলস হ্যাঁ হ্যাঁ, ইনফরমেশন, এভাবে আমার সেক্ষেত্রে কি আমার আমি বেসিক্যালি ইচ্ছা ছিল আমার ক্যান্সার সেলের দিকে আমার যাওয়ার ইচ্ছে ছিল। পরে যখন আমি দেখলাম যে কার্ডিওলজিতেও আমি অ্যাপ্লাই করতে পারি, এটাও তো আমার ডিপার্টমেন্টের একটা ভাস্ট জায়গা, তো পরে আমি কার্ডিওলজির ইন্টারেস্ট থেকে ওখানে অ্যাপ্লাই করি এবং পরে ভাইবাও ভালো হয়, পরে অপরচুনিটিটা পেয়ে যাই আর কি। ওয়াও, খুবই জোস। সো ইন জেনারেল এটা এটা তো একটা ব্যাপার ছিল, ওভারঅল ব্যাপার। সো ওইখানে কি সব এসওপি, রেকমেন্ডেশন লেটার, এগুলো কি অ্যাড করে অ্যাটাচ দেওয়া করে লাগে? দিয়েছি কিনা এটা তো, আচ্ছা রেকমেন্ডেশন মেইলের সাথে লেটারটা অ্যাটাচ করার দরকার নেই। হ্যাঁ, এলো ওটা আর অ্যাটাচ দরকার করার হয় দরকার না। নেই। না, ওইটা দরকার হবে যখন উনি বলবে যে তুমি এই ভার্সিটিতে অ্যাপ্লাই করে দাও সেন্ট্রালি, এবং আমি তোমার কথা রেকমেন্ড করে দেবো ডিপার্টমেন্টে, তখন এলওআরটা সাবমিট করতে হয়, তার আগে ও, দরকার নেই। এর মানে অ্যাপ্লাই প্রসেস হচ্ছে দুই ধরনের আর কি। প্রথমে প্রফেসর কনভিন্স করা, দেন ফান্ডিং যখন হ্যাঁ আসতেছে তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রালি অ্যাপ্লাই করা। তখন প্রফেসর সেন্ট্রালি বলে অ্যাপ্লাই দিচ্ছে দাও। হ্যাঁ এই মেয়েটা হয়তো বা আমার ক্যান্ডিডেট বা আমার স্টুডেন্ট হবে ইয়েস ইয়েস ফিউচারে। ইয়েস, ইউ গট দেন ইট। হচ্ছে এলোয়ারটা জাস্ট ওইখানেই লাগে। আর হ্যাঁ, এসওপি, ওইখানে লাগবে। আচ্ছা এর মানে এসওপি, সিভি, আর হচ্ছে মানে ওভারঅল যেই ইন্টারেস্ট আছে, ডকুমেন্টস যে আরো আছে, document, হ্যাঁ এগুলা এই তো এগুলা আমাকে আইএলটিআই, দুই হ্যাঁ জায়গাতেই দিতে হবে, কিন্তু শুধু এলওআরটা প্রফেসরকে সেন্ড করার আচ্ছা দরকার নেই। এলোয়ারটা আর কি এক্সেপশনাল আর কি, তো ওইখানে এক্সেপশনাল না, এর কাজ হচ্ছে ওইখানে সেন্ট্রাল হ্যাঁ অ্যাপ্লাই হ্যাঁ, করতে। ওই আচ্ছা সেন্ট্রালি যাবে। এই হচ্ছে প্রসেস, ইন্টারেস্টিং। তো প্রফেসর সব দেন আলাপ হচ্ছে, একটা সেই গাইডলাইন দিয়ে দিচ্ছে তুমি এটা এভাবে করো, ওইটা এভাবে করো, হ্যাঁ তাই হ্যাঁ, না? এরপরে উনি এভাবে যেটা বলে সেটা হচ্ছে যে উনি বলে যে ওকে ঠিক আছে, তুমি তাহলে অ্যাপ্লাই করে দাও, যদি চান্স হয় আমি তোমাকে জানাবো। তখন আমি একটু কিউরিয়াস ফিল করলাম যে অ্যাকচুয়ালি 2 ঘন্টা কথা বললাম, আমি কি জানতে পারবো না যে অ্যাকচুয়ালি আমি কি রকম ভাইবা দিলাম। ও আচ্ছা তো আচ্ছা, তখন আমি, প্রফেসর ভাই ভাই কল করে, দেন ভাই ভাই কল করার পরে সেন্ট্রাল অ্যাপ্লাইয়ের ব্যাপারে বলে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তখন আমি ওনাকে বললাম যে আমি আসলে নেক্সট প্রসেস আমার কি হবে। তখন উনি বললো যে তোমার এসওপি তে তুমি কোনো এক জায়গায় আমার কথা মেনশন করে দিবা যে আমার সঙ্গে তোমার কথা হয়েছে, বাকিটা আমি দেখে নেব। মানে তো এডিট ফরমেশন, এটা কি হ্যাঁ, আবার এডিট তাকে চেক করে করে, দিতে হবে। এবারে এটা কি আবার ক্রস চেক করা লাগে তাকে দেখানোর জন্য বা না, কিছু? তাকে দেখানোর দরকার নেই। আমি যেটা করেছি, আমি তখন জাস্ট আমার এসওপির একদম লাস্ট প্যারাতে আমি এডিট করেছি যে প্রফেসর অমুক, তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমার টোটাল পেপারস দেখেছেন, জানেন। নাইস। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এটাতে আমার কি হবে, মানে সুবিধাটা কি হবে। তখন উনি বলল যে তখন ডিপার্টমেন্ট থেকে ওনাকে নক করবে যে অ্যাকচুয়ালি এই স্টুডেন্ট সম্পর্কে তুমি কতদূর জানো, কি জানো। তো তখন আমি তোমার সাথে কথা বলে যে ফিডব্যাক পেলাম এটা আমি ওদেরকে দিয়ে দিব, তাহলে ওরা তোমার অ্যাডমিশন দিয়ে দিবে। তো অ্যাকসেপ্ট আমি করবে আর তখন কি। বললাম যে ফিডব্যাকটাকে আমাকে বলা যাবে কিনা যে অ্যাকচুয়ালি আমি কেমন ভাইবা দিলাম। হ্যাঁ হ্যাঁ, যদিও এই কোশ্চেনটা করা উচিত না, বাট আমি বোকার মতো করে কি করছে ফেলেছি। সে, কি সে তো মোটামুটি ভাবছে এ আবার কি ভাই। দেন পরে উনি প্রফেশনাল বললো ব্যাপার যে, স্যাপার। উনি উনি হেসে ফেলছে, উনি বুঝছে যে, যাই হোক। পরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তো আমি যে ইন্টারভিউ গুলো নেই সেগুলো আমি 2 ভাগে ভাগ করি, টপ হাফ এন্ড দ্য বটম হাফ। তো যাদেরকে আমি বটম হাফে রাখি তাদেরকে আমি আর নেই না। তো আমি তোমাকে টপ হাফে রাখলাম। তো এটা বলার পর তখন ভাবলাম উনি রেকমেন্ড করে দিবে। তো
তো উনি রেকমেন্ড করে দিল, অ্যাকচুয়ালি সত্যি দিয়েছিল, এবং আমার অ্যাডমিশন হয়ে যায়। তারপরে আমার কাছে লেটার আসে যে অফার লেটার। আপনার অ্যাডমিশন হয়েছে, হ্যাঁ অফার লেটার আসে, যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে অ্যাকসেপ্ট করবো, আর যদি ডিক্লাইন করে দিই আমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তো ও আমি অ্যাকসেপ্ট বাবা, করে নেই। জোস। আচ্ছা, এমনি এটা খুব ভালো লাগছে যে টোটাল ডিসকাশনে যে এতক্ষণ পরে ফাইনালি সাকসেসফুলি অ্যাডমিশন হইলো ফুল ফান্ডেড স্কলারশিপ। তো এবার সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি যে টোটাল মানে 5 বছরের প্যাকেজ কত পড়াশোনা করার, বা টোটাল আচ্ছা অ্যামাউন্ট অফ মানি কত, আচ্ছা, ক্লিয়ার কত? এবার আমি যখন আমি ওনাকে মেইল করি, আমি জিজ্ঞেস করি যে, কারণ উনি তো আমার সঙ্গে তখনো টাকা পয়সার বিষয়ে খোলাখুলি কথা বলেন নাই যে অ্যাকচুয়ালি তুমি কত স্কলারশিপ পাচ্ছ। হ্যাঁ, হ্যাঁ। তো পরে আমি ওনাকে মেইল করি, আমার সাথে কিন্তু তার ভিডিও কলে ডিসকাশন ওই পর্যন্তই। আচ্ছা, আচ্ছা। তো পরে আমি তাকে মেইল করি যে অ্যাকচুয়ালি আমার এটা ফান্ডেড কিনা, আমাকে ফুল ফান্ড দেওয়া হচ্ছে কিনা, আমার আমার নিজস্ব খরচ আছে কিনা। হ্যাঁ, তখন উনি বলল যে তোমাকে ফুল ফান্ড দেওয়া হচ্ছে। তো ওরা খুবই শর্ট শর্ট রিপ্লাই দেয়, বিজি মানুষ। তো এই পরে জন্য এত ঘন তাদের কথা সাথে বলার টাইম অবশ্যই নেই। হুম, হুম। হ্যাঁ হ্যাঁ। পরে আমি কনফিউজ, ফুল ফান্ড মানে কি। তো তারপরে আমি আবার মেইল করি, যদিও এটা ন্যাগিং টোটালি হয়ে যায় যে অবভিয়াসলি প্রফেসরের র্যাগিং, সঙ্গে ন্যাগিং করছি, হ্যাঁ, বাট মজার করে আসলে, হ্যাঁ। আই ডিড দ্যাট। তো হচ্ছে আমি আবার মেইল করি যে ফুল ফান্ডিং ওকে, বাট হুইচ অপরচুনিটিজ অর হুইচ ফ্যাসিলিটিজ আর ইনক্লুডেড ইন দিস ফুল ফান্ডেড স্কলারশিপ। তো তখন উনি আমাকে একটা ব্রিফ পাঠায়, সেটা হচ্ছে যে তুমি তোমার যে 5 বছরের যে পিএইচডি, হ্যাঁ, এটাতে তোমার বাৎসরিক খরচ হচ্ছে প্রতি বছরে 20 লাখ। তাহলে বাংলা পাঁচ টাকা। বছরে 1 কোটি। আচ্ছা, আচ্ছা। এর এইটা মানে তোমাকে, আমরা, হ্যাঁ, হ্যাঁ, শিওর, ক্যারি অন। হ্যাঁ, এইটা হচ্ছে 5 বছরে 1 কোটি, সেটা হচ্ছে তোমার টিউশন ফি। এটা এটা কোটি টাকা। আমরা ওয়েভ করলাম, ওরা ওয়েভ লিখে দেয়, হ্যাঁ, ওয়েভ এই তো ওয়েভ করলাম। মানে ওয়েভার আর কি, হ্যাঁ, ফুল ফান্ডেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টাডি। এরপরে এটা ফুল ফান্ড না, হ্যাঁ। এরপরে আমার থাকা খাওয়া আছে, আমি থাকবো খাবো কোথায়। তো আমি তখন জিজ্ঞেস করলাম যে আমার লিভিং এক্সপেন্সেস কে বিয়ার করবে, আমার আই নিড লিভিং এক্সপেন্সেস টু। তখন ওরা বলল যে ওকে, তোমাকে তোমার প্রোফাইল আমি দেখেছি, এটা আসলে প্রোফাইলের উপর ডিপেন্ড করে এবার, হ্যাঁ। তো উনি তখন আমাকে বলল যে তোমার প্রোফাইলে আমি তোমাকে বাৎসরিক $24,000 দিতে পারি। তার মানে পার মান্থে পাঁচ 2000 ডলার। বছরে 5 বছরে আরো 1,20,00,000 টাকার মতো, হ্যাঁ, এটা উনি আমাকে দিবে। মানে এটা তো কি? এটা আচ্ছা, হ্যাঁ, শেষ কর দেন, আমি বলি। আচ্ছা, তাহলে আগে 1 কোটি ছিল আমার টিউশন ফি টিউশন ফিস ওয়েভার, আর পরবর্তীতে বাৎসরিক $24,000 মানে 5 বছরে মোটামুটি এক লাখ, এক এক কোটি কোটি বিশ লক্ষ 24 লাখ টাকা টাকা। হ্যাঁ, 20 লাখ টাকার মতো আসে আর কি। ওইটা উনি দিয়ে দিল, তো 2,20,00,000। এরপরে যে আমার যেটা, সেটা যে আমার টিউশন ফি গেল, আমার লিভিং এক্সপেন্সেস, আর আমার হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের ওরা কোনো টাকা মেনশন করেনি, ওরা শুধু বলেছে এনি টাইপ অফ হেলথ ইনজুরি বা কোনো ডিজিজ বা কোনো রকম সিকনেস, এটা ওরা কভার করে দিবে, ওদের খরচায় এটা আমি ট্রিটমেন্ট করাতে পারবো। এই আমার কমপ্লিট প্যাকেজ। পাঁচ মানে সেই বছরের ক্ষেত্রে আর কি হয়তোবা দেখা গেছে যে তাদের একটা হয়তোবা কোনো কার্ড বা জাতীয় কিছু থাকবে, সেক্ষেত্রে ওটা দেখাইলে হয়তোবা হ্যাঁ কি, হ্যাঁ, ওটা মানে ওটা আমরা মান্থলি ইউনিভার্সিটিতে যেটা মান্থলি পাইছি আর কি, হ্যাঁ। হ্যাঁ, মান্থলি 20,000-এর মতো যায়, ওটা আমি শুনেছি। মান্থলি 20,000 বাংলাদেশি টাকার 20,000। তো এটাতে 5 বছরে যা আসে এটা ওরা হিসাব করে ওইভাবে রেখে দেয়। এটা আসলে খুবই মানে ভালো একটা ব্যাপার যে আমি আসলে ফার্স্ট স্টেপে কিছুই জানি না, বাট আমি যখন স্টেপ বাই স্টেপ কাজগুলো করি আমি অনেক ক্র্যাক করে ফেলি। 2.5 কোটি টাকা। আচ্ছা, সো আমার একটা আড়াই ব্যাপার, কোটি টাকা, রাইট। সরি, 2,20,00,000 টাকা। তো দিয়ে হবে, মেডিকেল দিয়ে হবে 2.5 কোটি টাকা 5 বছরে। অনেক টাকা, বড় লোক। সো আমি এখানে যে বিষয়টা জানতে চাচ্ছি যে প্রত্যেকটা প্রফেসরের আন্ডারে কি মানে একজন মাত্র স্টুডেন্ট ফেলোশিপ হিসেবে থাকে, না না নাকি না না না, একাধিক স্টুডেন্ট অনেকে থাকে? যেতে পারে, 3-4 জন যেতে পারে। যেমন এই বছর আমার আমার প্রফেসরের কাছে আমি একাই বাংলাদেশি যাচ্ছি, আর কোনো বাংলাদেশি এবছর চান্স হয়নি ওনার কাছে। অনেকে অ্যাপ্লাই করেছে, আমার সাথে আরো 2-3টা ডক্টর অ্যাপ্লাই করেছিল, আনফরচুনেটলি তারা মিস হয়নি? করেছে। হোপফুলি তারা পরবর্তীতে ক্র্যাক করে ফেলবে, আই হোপ এটা সো। কারণটা কি? তো মিস হওয়ার কারণটা হয় কোনো স্পেসিফিক মিস থাকে হওয়ার কি? কারণ একটা হলো যে ইন্টারভিউ ভালো হয় না,
ভাইবাতে কোয়েশ্চেন মিস করে যায়, এটা একটা কারণ। তারপরে হচ্ছে আইএলটিএস এর স্কোর দেখা যায় আরো খারাপ। যেমন আমার সাথে আরেকজন হচ্ছে যে apply আপু করেছিলেন অ্যাপ্লাই করেছিলেন। উনি হ্যাঁ, কি হ্যাঁ। বাংলাদেশে? উনার আইএলটিএস হ্যাঁ, বাংলাদেশী। উনার আইএলটিএস এর স্কোর আরো অনেক কম ছিল। ৫, 5.5 এরকম কিছু। অনেক তো কম। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো ওরা তখন ভাবে যে এর বোধহয় ডিলিং খারাপ হবে ইন্টারন্যাশনাল লোকজনের সাথে। স্বাভাবিক আর ব্যাপার। তাছাড়া পড়াশোনা তো অনেক হ্যাঁ, খরচ। স্পিকিং ক্যাপাসিটি বা স্পিকিং ক্যাপাবিলিটিসটা একটু ভালো থাকলে, মোটামুটি থাকলে ওদের সাথে ওরা একদম কম্পেয়ার মানে করে। ভালোভাবে ডিল করতে পারলে, হ্যাঁ, কোশ্চেন গুলো হচ্ছে এক্সাক্টলি। ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারে, মানে আইএলটিএস এর স্পিকিং টাইপ আর কি বিষয়টা। হ্যাঁ, যা লাইক বলতেছে একটা সে কোশ্চেন যেন তাকে ৩ বার জিজ্ঞেস করতে না হয়। যে প্রফেসর আপনি কি বললেন আমি শুনিনি। আমি বুঝিনি। রাইট। তো এটা যাতে না হয় আরকি। একবারে কোশ্চেন ধরাটা একটা ব্যাপার। তো হচ্ছে এইভাবে আরকি ওরা এই সবকিছু স্কিল দেখেই মেইনলি রাখে এবং বাদ দেয়। মানে ইন্টারভিউ মানে আমরা কি দেখছি, যদি শর্টকাটে আমরা দুইটা বিষয় বলি, ইন্টারভিউ মানে হচ্ছে ফার্স্ট অফ অল কনফিডেন্স এন্ড মানে কানেকশন, আর সেকেন্ড ব্যাপার হচ্ছে কোঅপারেশন একটা বিষয়ের সাথে, যে কোনো কিছু, যে একটা কোনো বিষয়ের টপিকের সাথে সাথে হ্যাঁ, যেকোনো চটপটে আর কি বিষয়ে মানে কথা বলা আর কি। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল ইনফ্যাক্ট বলা যায় এক কথায়। কমিউনিকেশন অবভিয়াসলি। স্কিলটা একটু ভালো ডেভেলপ করতে পারলে মোটামুটি সমস্যা হ্যাঁ, হয় হ্যাঁ, না। হ্যাঁ, কানেক্টিভিটিটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক ম্যাটার করে। তো আপনারা এগুলো সবাই ইউনিভার্সিটিতেই শিখবেন। আর এতদিন বয়সে আসলে তো আপনারা এটুকু সম্পর্কে জানবেন। তো হ্যাঁ, ডিফারেন্সিয়েট জায়গাটা হচ্ছে যে ইংলিশ। এখন ইংলিশটাও কোনো মেজর ইস্যু না, যদি আপনার ভালো ইংলিশ স্পিকিং স্কিল থাকে। সো ইট উইল বি ডেফিনেটলি ওকে ফর এভরিবডি। অলরাইট, তো মোটামুটি আমরা একটা মানে ব্যাপক ধারণা পাইলাম যে প্রফেসর সম্পর্কে, মেইল করা সম্পর্কে। সো আমার কাছে আরেকটা ছোট্ট কোশ্চেন আসে, সবাই আমাকে অনেক আস্ক করে যে ভাই স্টাডি প্রপোজাল, হ্যাঁ, আর এসওপি কি একই জিনিস? তো না। তোর কাছ থেকে আমরা জানতে চাই। স্টাডি প্রপোজাল আর হচ্ছে এসওপি এক জিনিস না। এসওপি তে যেমন সেক্ষেত্রে তোমার একটা ব্রিফ স্টোরি থাকবে। কেন তুমি এই পর্যন্ত আসছো এবং তুমি কেন সামনে এই দিকেই যেতে চাও। তোমার গল্পটা শুনতে চায় মানুষ। কিন্তু স্টাডি প্রপোজালটা তা না। স্টাডি প্রপোজালে কোনো গল্প তোমাকে ব্রিফলি তাদেরকে বুঝাতে হবে না যে আমি এইভাবে এই পর্যন্ত আসছি এবং সামনে আমি আরো এভাবে যেতে চাই। তো তোর এসওপি স্টাডি তে প্রপোজাল মোটামুটি সম্পর্কে ব্রিফ থাকে। মতামতটা কি? হ্যাঁ, আমরা স্টাডি মানে সরি, আমরা হচ্ছে এসওপি সম্পর্কে, স্টেটমেন্ট অফ পারপোজ সম্পর্কে যথেষ্ট ভালো আইডিয়া পাইলাম। স্টাডি প্রপোজাল সম্পর্কে কি তোর বলার কিছু আছে? স্টাডি প্রপোজাল সম্পর্কে হচ্ছে একটাই জিনিস যে তুই হচ্ছে তোর আহ, আহ, মানে প্রস্তাব রাখবি যে আমি করতে চাই এটা, আমি আপনার কাছে যেতে চাই, আমি ফেলোশিপে ঢুকতে চাই, আমি গবেষণায় যেতে চাই। এটা হচ্ছে স্টাডি প্রপোজাল। তখন যখন তুই বলবি যে ঠিক আছে আপনি আসতে চান কেন, ওখানে জাস্ট একটা কেনর অ্যান্সার থাকে যে কেন রাইট। তুমি এখানে যেতে চাও। কিন্তু যখন এসওপি থাকবে, এসওপি তে কি থাকবে যে তুমি এই পর্যন্ত কিভাবে আসছো সেই স্টোরিটা ওখানে থাকবে। মানে তো খুব দুইটা একটু আচ্ছা আচ্ছা, এইটাই মূলত মেবি ডিফারেন্সিয়েট জায়গাটা আর কি। মানে খুব কোর কথাবার্তা থাকে স্টাডি প্রপোজালে, হাবিজাবি বেশি বিষয়পত্র অ্যাড করা যাবে না, একদম কনফিডেন্সিয়াল ওয়েতে এই বিষয়টা এটা অ্যান্সার করা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু স্টাডি প্রপোজ সরি কিন্তু এসওপি তে বিষয়টা ওরকম না। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ টার্ম আরো আরো যাচ্ছে যে ব্রিফ থাকে, হ্যাঁ, আরেকটু হ্যাঁ, ব্রিফ থাকে। ব্রিফ ডিসকাশন within 700 maybe 740 words. ইন্টারেস্টিং, 700 খুবই ইন্টারেস্টিং। সো দেশমার সাথে বাংলাদেশেও অনেক একজন অ্যাপ্লাই করছে। এটা কি মানে ব্যাপারটা কি এরকম যে আইএলটিএস স্কোর জেনারেলি 6.5 থেকে 7 পেলে পিএইচডি জন্য অ্যাপ্লাই করা যায় ইউএসএ তে? না, এটা মানে এটা এটা যেমন আমার ইউনিভার্সিটিতে কিন্তু ন্যূনতম রিকোয়ারমেন্ট ছিল 7। আমার কিন্তু তার থেকে কম আছে। কিন্তু আমার প্রফেসর আমার ইন্টারভিউ নিয়ে ইমপ্রেস, দ্যাটস ওয়াই উনি রেকমেন্ড করে দিয়েছে, এজন্য কিন্তু আমার ওই 0.5 আটকায়। হ্যাঁ, আচ্ছা, রেকমেন্ডেশনের জন্য আর কি আমার 0.5 সমস্যা হয় না। মানে আমি জানতে চাচ্ছি কি যে এমন কি ব্যাপার, যে এরকম কি ব্যাপার জানা যায় যে এইবার কার্ডিওলজিতে 2000 মানে 2023-24 সেশনে এত স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তার ভেতরে এত স্টুডেন্ট সিলেক্টেড হইলো, এমন কি কোনো না, বিষয় এই জানা যায়? অ্যাপ্লাইটা জানাই যায় না। এটা হচ্ছে আমার প্রফেসর আমাকে বলেছে যে আমি আরো বাংলাদেশি আরো ৩ জনের ইন্টারভিউ নিয়েছি, আমি ওনার মাধ্যমে জেনেছি। হ্যাঁ, কিন্তু ও, অ্যাপ্লাই তো ওয়ার্ল্ড ওয়াইড পড়ে। ওনার ডিপার্টমেন্টে দেখা যায় লাখখানেকের উপরে অ্যাপ্লিকেশন তো পড়ছেই, এরকম। এই যে একটা ব্যাপার স্যাপার হইতে পারে, সেন্ট্রালি হয়তো বা এবং লাখখানিক উনি অ্যাপ্লাই। হ্যাঁ, হ্যাঁ, এবং এই পুরো ওয়ার্ল্ডের ভিতরে উনি বাংলাদেশ থেকেই একজনকে নিবে, এটাও তো ফিক্স না। মানে এটা অনেক বড় ব্যাপার, তাই না? এটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার, কারণ কি বাংলাদেশ থেকে সচরাচর না, মানে আমি এরকম কম দেখছি
যায় ইউকের দিকে যায় বেশি, ইউএস এর দিকেও যায়। আমাকে অনেকে বলেছে যে মেয়ে যায়, এটাই তো আমি কম দেখলাম যে এটা মেয়ে যাইতেছে এভাবে। আচ্ছা, আচ্ছা, এটা জাস্ট ফর কিউরিওসিটি আই ওয়ান্ট টু আস্ক ইউ এ কোয়েশ্চেন, মানে এরকম কি কোনো মানে আছে নাকি যে মেয়ে হিসাবে ফিমেল হিসাবে কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ? আমরা তো বাংলাদেশে রিসেন্টলি কোটা নিয়ে হেভি হাইপ দিচ্ছি। না না না, এরকম কিছু নাই ওখানে। ওরা সব খুব কাঠখোট্টা, ভীষণ মানে কোটায় প্রফেশনাল। কোটায় জিগাবে খুবই। হ্যাঁ হ্যাঁ, একদম মানে যদি ক্যাপাবল না হও ওইখানেই আউট বলে দিবে, সিম্পলি সুন্দর ভাষায় বলে দিবে, থ্যাংক ইউ ফর ইওর অ্যাপ্লিকেশন, বেটার লাক নেক্সট টাইম, এভাবে বলে দিবে। মানে কোনো ইয়ে নেই। যদি, মানে আমার বুঝতে হবে যে যদি আমার মানে ভাইবাটা মানে আমার যদি ইন্টারভিউটা লেন্দি না হয়, দেন আই এম নট ইন। না এটাও না, অনেকে আমি কাছে এরকমও শুনেছি যে অনেক লেন্দি ইন্টারভিউ দিয়েও হয়নি, এটা আমি শুনেছি। তো এটা আসলে পুরোটা প্রেজেন্টেশন, ওই পুরো টাইমটা সে কিভাবে নিজেকে প্রেজেন্ট করলো তার উপরে ডিপেন্ড করে। ডিলিং ক্যাপাবিলিটি থাকে নাকি লাকের একটা ব্যাপার থাকে? হোয়াট ইজ এক্স্যাক্টলি লাকেরও হ্যাপেনিং ব্যাপার হিয়ার? থাকে, আর ডিলিং যেমন হচ্ছে, যেমন কোয়েশ্চেন সে করলো একটা, তুমি অ্যান্সার করলে আরেকটা। হ্যাঁ, বা হচ্ছে সে একটা যেমন একটা জিস্ট কোয়েশ্চেন করছে, সেটাকে তুমি ডিটেইলস ব্রিফ চলে গেলা। তো বিষয়টা এরকম যে আসলে মানে আমাকে ধরতে হবে উনি কি জানতে চান। মানে কোশ্চেন করলে সেই কোশ্চেনের টু দি পয়েন্ট অ্যান্সার করা লাগবে, ব্রিফিং হোক বা যেভাবেই হোক, ব্যাপারটা এরকম। হ্যাঁ হ্যাঁ, উনি যদি ব্রিফ চাই ব্রিফ বলতে হবে, কোনো সমস্যা আচ্ছা, নেই। তুই কি মানে ভাইবা ব্যাপারটা তো বেশ ইম্পর্টেন্ট, আমি বুঝলাম যে, বাট ইটস ওকে, যেহেতু আমাদের একটা ফ্রেন্ডলি ভাইব আছে। তো রেশমার সাথে আমি একটা ছোট গল্প শেয়ার করি। আমি হচ্ছে খুলনায় অনেক মেজর একটা কমিশন ওয়ার্ক পাই রেশমার মেডিকেল কলেজে। তো ওইটা আমার ইউনিভার্সিটি পর্যন্ত যায়, যে মানে ইউনিভার্সিটি টিচার লেভেলে যায়, যে ওই বিষয়টা নিয়ে কথা বলার জন্য স্কাল্পচার বঙ্গবন্ধু ছিল। তো বাংলাদেশে মোটামুটি একটা ট্রেন্ড ছিল বঙ্গবন্ধু জনবার্ষিকী উপলক্ষে। তো আমি রেশমার থ্রুতে এই জিনিসটা পাই। সো আই এম সো মাচ গ্রেটফুল অ্যাবাউট ইট, এন্ড থ্যাংক ইউ সো মাচ এগেইন। তো জেনারেলি আসলে মানে এটা খুব ভালো ছিল। আর এটা আসলে আমার যে পোর্টফোলিও বা প্রোফাইল আছে সেটা দেখানোর জন্য খুব ভালো একটা বিষয়, অলরেডি আছে, এক্সিস্ট করে। সো আই এম হ্যাপি। কেউ যখন আমাকে জিজ্ঞেস করে, দেন মানে আমি জাস্ট অনেক ভালো ফিল করি যে হ্যাঁ, আমি অমুক জায়গাটা এরকম কাজ করছি। যাক, থ্যাংক ইউ সো মাচ এগেইন। এবং তো ওইটা এখনো আমি, সুন্দর অক্ষত আছে, আমি যখন হ্যাঁ, যাই দেখে আসি। নাইস, থ্যাংকস। সো আমি এবার যেটা জানতে চাচ্ছি, যে কোশ্চেনটা মূলত আমরা এসওপি, মানে লেটার এসওপি আমরা মানে স্টেটমেন্ট অফ পারপোজ, তারপর হচ্ছে স্টাডি প্রপোজাল সম্পর্কে জানলাম। তো মোটামুটি সবকিছু প্রিপারেশন থাকে। সো তখন যখন মানে তুই প্রফেসরকে বললি যে স্যার, আমার তো এডুকেশনাল পারপোজে 1 কোটি টাকা পাচ্ছি, কিন্তু এখন আমার থাকা খাওয়ার ব্যাপারটা কি হবে, এটা কি তোর বলার পরে তোকে মানে ওই স্কলারশিপটা হ্যাঁ দেয় নাকি? এখানে, হ্যাঁ আমি যেটা বললাম সেটা হচ্ছে যখন আমি এটা আমি পরে জানতে পেরেছি যে ওরা যখন বলে যে ইউ আর ফুল ফান্ডেড, তার মানে লিভিং এক্সপেন্সেস ইনক্লুড করেই ওরা বলে। ও আচ্ছা, ওরা ওটা আর কি আমি জানতাম না, দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করেছি। কিন্তু আবার আমাকে অনেকে এটাও বলেছে যে অনেক প্রফেসর আবার ফুল ফান্ড বলতে বুঝে যে শুধু টিউশন ফি ওয়েভার, ওরা লিভিং এক্সপেন্স বুঝে না, তো তুমি জিজ্ঞেস করো। তো তখন এজন্য আমি জিজ্ঞেস করেছি। এবং এটা ভালো ক্লিয়ার হয়ে নেওয়া ভালো, কারণ না যেহেতু অবভিয়াসলি টাকা পয়সার ব্যাপার, হ্যাঁ ওখানে টাকা আমি পয়সার যাওয়ার ব্যাপার, পরে বিপদে পড়ার থেকে ভালো আমি আগে থেকে জেনে যাই, এক্স্যাক্টলি। তাই না, যেহেতু এটা এটা অনেক ভাস্ট ইম্পর্টেন্ট একটা ছিল। অ্যামাউন্ট। না, হ্যাঁ হ্যাঁ এটা 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 একটা ফ্যাক্ট, কিন্তু ইন জেনারেল হচ্ছে কি, আমার আরেকটা ফ্রেন্ড আর কি ফিজিক্স থেকে পিএইচডি তে গেছে, তো ওরও এরকমই স্কলারশিপ, এরকম কত হাজার ডলার, মানে কাইন্ড অফ এরকমই টাকার অ্যামাউন্ট। তো দেখছি অনেক বেশি। তো বাংলাদেশ থেকে আসলে মানে মেবি রেয়ার যায় নাকি, বাংলাদেশ থেকে যায় মেয়েরা আর কি যায়? বাংলাদেশ যায় বা থেকে না ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অনেক বেশি যায়, যেমন বুয়েটের ছেলেরা, তারপরে মেডিকেল কুয়েটের থেকে কম ছেলেরা। যায়। মেডিকেল থেকে খুবই কম যায়, বিশেষ করে আমার এই বছর তো কোনো ডাক্তার যাচ্ছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে গত বছরও আমি দেখেছি আমার আমার বাংলাদেশি যে আমি খোঁজ নিলাম, ডাক্তার যায়নি। তো এটা কি ডাক্তারদের কোনো, যাওয়ার রেটটা কম। এটা কি কোনো কমিউনিটি আছে যে এই কমিউনিটি থেকে যায়, বা বোঝা যায়, কিভাবে বোঝা না যায় না না, কোনো সাধারণত? কমিউনিটি নাই, এটা অ্যাকচুয়ালি কি আমি খোঁজ নিলাম, যেমন ইউনিভার্সিটি গুলোতে খোঁজ নিলাম যে এখানে কেউ অ্যাপ্লাই করেছে কিনা। আমাদের ডক্টর যে প্ল্যাটফর্ম গুলো আছে, আমাদের যাই না, তার কারণ হচ্ছে অনেক ডাক্তার জানেই না। আমার 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 অনেক সিনিয়ররা ও আমাকে এখন জিজ্ঞেস করতেছে যে তুমি এটা কিভাবে করছো, আমাকে একটু বলো, তুমি এটা কিভাবে অ্যাপ্লাই করছো, কিভাবে পেপার রেডি করছো। আমার সিনিয়ররা আমাকে জিজ্ঞেস করতেছে, তার মানে তারাও অনেকটা জানতো না।
এবং আমি যখন যেসব জায়গায় চাকরি করতাম, সিনিয়র যখন ডাক্তাররা জিজ্ঞেস করতো কি দিবা, এফসিপিএস না বিসিএস, তখন আমি কনফিউজ যে এদেরকে আমি বলবো কি না আদৌ, যে বললে আমাকে কি বলবে। তখন আমি বলতাম যে স্যার এই দুইটার একটাও না, বা ম্যাম এই দুইটার একটাও না, আমি তো অ্যাপ্লাই ওই করবো যে এদিকে। তখন বললো যে এইগুলা এগুলো অ্যাপ্লাই করে কি হবে, এইভাবে করা যায় নাকি, মানে তারাও টোটালি এই মানে এটা বিষয়গুলোতে একটু কমই জানে আই গেস। হ্যাঁ, মানে আসলে মানুষ আর কি পুরো আননোন এইসব ব্যাপার সম্পর্কে যে এত বড় ফান্ডিং পাওয়া সম্ভব। ঠিক আছে, হ্যাঁ, 5 তারা বছর ভাবতো যে এটা পড়াশোনা, পসিবল না, এটা হতে পারে না, এটা একেবারে আসলে তোমার ট্রেনিং 6 নেওয়ার বছর পরে পড়াশোনা তোমার। করার পরে, হ্যাঁ হ্যাঁ 6 বছর পড়াশোনা করার পরে আবার 5 বছর পড়াশোনা, ফ্যামিলি এটা কিভাবে দেখে? ফ্যামিলি একটু টাফ ভাবে, মানে উইয়ার্ড ফিল করতেছে খানিকটা। তারা কি ছাড়বে? যে হচ্ছে, তারা কি ছাড়বে? ফ্যামিলি থেকে কি ছাড়বে যে আমার মেয়ে হ্যাঁ যাচ্ছে তারা বিদেশে? খুব এখন সবাই যে খুব ইয়া খুব করতেছে, প্রাউড প্রাউড ফিল ফিল করতেছে। করতেছে। হ্যাঁ, ওয়াও, মেয়ে যাচ্ছে, স্কলারশিপ নিয়ে এগুলো টাকা খরচ বিশাল হচ্ছে ব্যাপার। না, কি ভালো। হ্যাঁ, তো হুম। হচ্ছে এই জন্য আর কি। আর বিদেশে আমেরিকার মতো জায়গায় পড়তে যাওয়া গ্রেট অপরচুনিটি। তো এটা আসলেই গ্রেট অপরচুনিটি, কারণ স্বাভাবিক ব্যাপার, কার্ডিওলজির উপরে পড়াশোনা, পিএইচডি, এটা আসলে নিজের প্রফেশনাল ক্যারিয়ারেও একটা অন্যরকম মাত্রা যোগ করে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার লিভিং এক্সপেন্সেস যেটা আমাকে ওরা দিবে, হ্যাঁ, $2000 এটা পার মান্থ। জিজ্ঞেস করতে হয়। হ্যাঁ হ্যাঁ, 2000 টাকা। এটা একটু জিজ্ঞেস করতে হয় যে অ্যাকচুয়ালি আমি এটা পাচ্ছি কিনা। তখন ওরা জিজ্ঞেস করে যে তুমি এটা তখনই পাবা যদি তুমি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পাও, তখন। হ্যাঁ, ও, তো তো ওরা হচ্ছে ওই জন্য একটা অ্যাপ্লাই করতে হয়, এটা বলতে ভুলে গেছি, একটা মেইল করতে হয়। অ্যাপ্লাই বলতে একটা মেইল করতে হয় যে আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতে চাই বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পেতে চাই। রিসার্চ ও, অ্যাসিস্ট্যান্টশিপ যেটা, সেটা হচ্ছে প্রফেসরের সাথে সারাদিন রিসার্চই করতে হবে, এবং এটা একটু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থেকে উপরে। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপে আরেকটু কম টাকা দেয়, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপে একটু বেশি টাকা। তো তখন আমি যখন মেইল করি, তখন প্রথমে আমাকে বলে যে তোমাকে টিএ দেওয়া হবে, অর্থাৎ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দেওয়া হবে। মানে সপ্তাহে তুমি 3টা ক্লাস নিবা, ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের, যারা গ্রাজুয়েশন মেডিকেলে ফার্স্ট ফার্স্ট ইয়ার। ইয়ার। হ্যাঁ, ওদের ওয়াও, 3টা ইন্টারেস্টিং ক্লাস নিতে হবে আসলেই। সপ্তাহে। হ্যাঁ, হ্যাঁ, লেকচারার জব আর কি, কাইন্ড অফ। তো আমি বললাম ওকে ফাইন। এরপরে আমার প্রফেসর আমাকে আবার নিজে থেকে মেল করলো, বললো যে তুমি যদি ক্লাস নিতে যাও তোমার রিসার্চের সময় কম দিতে হবে, ক্লাসে তোমার বেশি এনার্জি চলে যাবে। তো আই থিংক আমি তোমাকে একটা ভালো সুযোগ দিতে পারি, তুমি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে জয়েন করো আমার কাছে, এক্সট্রা অ্যামাউন্টটা আমি দিয়ে দিব। তখন উনি আমাকে আর কি ওই অফারটা দেয়, এবং আমি তখন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থেকে আমি আর এই শিপটা পেয়ে যাই, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটা পেয়ে যাই। তো এই সুবাদে আমার যেটা হয়, আমার ইউনিভার্সিটিতে বাৎসরিক খরচ দেখানো আছে $32,000। হ্যাঁ, তো আমার প্রফেসর আমাকে দিচ্ছে $42,000। তো মোটামুটি মানে দশ দশ হাজার হাজার ডলার ডলার আমার এক্সট্রা আর কি। এক্সট্রা আছে। এটা কি এক্সট্রা পার ইয়ার না পার মান্থ? পার ইয়ার সব মিলেই থাকবে আর কি। ওই তো মানে দশ হাজার ইয়ার ডলার এক্সট্রা, এটা হচ্ছে তোর দশ থাকা লাখ খাওয়া পার 10 লক্ষ টাকা বেশি থাকছে আর কি, মানে $10,000 পার পার সবকিছু ইয়ার। বাদে। এটা পার ইয়ার না, এটা হচ্ছে 42,000। হ্যাঁ হ্যাঁ, পার ইয়ার, পার ইয়ার। মানে এটা কি তোর থাকা হ্যাঁ, খাওয়া পাওয়া, না তুই এক্সট্রা পাচ্ছিস 10 লাখ টাকা পার ইয়ার? পার ইয়ার, পার ইয়ার। মানে পার ইয়ার তুই এক্সট্রা $10 লাখ, মানে 10 লাখ টাকা পাচ্ছিস। হ্যাঁ 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 হ্যাঁ, এটা বেশি এটা থাকছে। কিন্তু খুব ভালো ব্যাপার, তাই না? যে জব করে 10 লাখ টাকা বুঝাচ্ছিস। ইন্টারেস্ট, এটা কি হ্যাঁ, তোর তো টিচার তখন মানে? ক্লাস নিতে হলো না, তখন হচ্ছে প্রফেসরের সাথে ওই ল্যাবেই আর কি আমাকে রিসার্চে বেশি সময় দিতে হবে এই। এটা তো স্বাভাবিক ব্যাপার, একজন ডাক্তার তো সাধারণত এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকে, গবেষণা। হ্যাঁ হ্যাঁ, তো তো এই জন্য প্রেশার ওটা আছে, আমার জন্য কাজও আরো আছে। ভালো। হ্যাঁ, তুই হচ্ছে হ্যাঁ, সবই ভালো ভালো আছে, জায়গায় ঘুরবি আর প্রেশার ছবি ছাড়া টবি তুলবি। কোথায়। হ্যাঁ, না ইটস ওকে, হ্যাঁ, বাট এটাই। এটা আসলে অনেক গ্রেট অপরচুনিটি যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুব জরুরি আসলে যে কোনো ফিল্ডে কাজের ক্ষেত্রে। হ্যাঁ, তো আই থিঙ্ক এটা খুব ভালো একটা বিষয় যে প্রথম যে মানে আমি এখানে বুঝলাম। তো তোর কলেজের টিচারদের কি অবস্থা, তারা কি মনে করছে মানে এই যে এত বড় তারা খুবই ডিগ্রি? খুশি, তারা ভীষণ খুশি। তাদের মেডিকেলের একজন স্টুডেন্ট তারা কি বাইরে তোকে হচ্ছে আলাদাভাবে, আমেরিকা। তারা কি তোকে আলাদাভাবে কোনো হ্যাঁ প্যাট্রোনাইজ হ্যাঁ, করে এরকম? তারা করবে বলেছে আমাকে, যে আমি সময় দিতে পারিনি, তারা অনেকবার সময় চেয়েছে, আমি আসলে দিতে পারিনি, এটা আমার সমস্যা। You should 100% deserve it. ওকে, সো মোটামুটি ফ্লাই হচ্ছে কত তারিখে? আগস্টের 3 তারিখে রাতে ফ্লাইট। দ্যাট মিন তোর কাছে আর বেশি দিন নাই। আমার কাছে একদম সময় নেই, এই জন্যই আমি সময় দিতে পারতেছি না আর কি, অ্যাকচুয়ালি ঝামেলাটা যাক, এখানে। তারপরেও তুই আমাদের তারপরেও সময় দিছিস, যাবো এটা দারুণ ইউকে। ব্যাপার।
খুব কনস্ট্রাকটিভ ওয়েতে আগানো আর কি, খুব দারুণ আর ইফেক্টিভ জার্নি ছিল, লাকটাও অনেক ট্যাক্ট সবকিছুতে আসলে, কারণ আর খুব কম সময়ের মধ্যে করতে পেরেছি, এটাও আমার জন্য বড় পাওয়া। 11 কারণ মান্থ। হচ্ছে আচ্ছা, এরপর কি তুই তোর হ্যাঁ, ঢাকায় যাওয়া হয় নাকি তুই ঢাকা থেকে ব্যাক করে এগুলো করছিস? না আমি ঢাকাতে ইন্টার্নশিপ বসেই এগুলো করেছি। হ্যাঁ, ইন্টার্নশিপ শেষ মানে করে তোর, আমি ঢাকাতে চলে যাই। তারপরে আমি এগুলো কমপ্লিট করে আমি এই একবারে চলে আসলাম আর কি, এরপরে একবারে ফ্লাইটে যাব। মানে আমার ব্যাপার হচ্ছে আমি ওটা জানতে চাই, তুই যে 11 মাস ঢাকায় ছিলি, এটা কি জব পারপাস নাকি এটা হচ্ছে হ্যাঁ, আইএলটিএস জব দেওয়া, পারপাস, জিআরই দেওয়া? জব পারপাস, জব পারপাস। আর আইএলটিএস আর জিআরই কি খুলনা থেকে কমপ্লিট করে দেন ঢাকায় যাওয়া হয়েছে এরকম? না 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 না, এই জবের মাঝখানে মাঝখানে করেছি। ও, খুব চ্যালেঞ্জিং ছিল আসলে, তাই না? প্রতিদিন টাইম ভাগ ভীষণ করে নেওয়া, চ্যালেঞ্জিং, ভীষণ ভীষণ। হার্ড ওয়ার্ক পে অফ, কথা বলা এক না একটা আছে, ওইটাই আর কি এইখানে ওভারঅল বিষয়টা হয়েছে। হ্যাঁ, তারপরেও একটা দারুণ ব্যাপার যে কোনো রকম কোনো সিনিয়রের হেল্প ছাড়া ফর দ্য ফার্স্ট টাইম 11 মান্থের ভেতরে একটা জিনিস এত সুন্দর করে ক্র্যাক করা, আসলেই মানে স্টেপ বাই স্টেপ কনস্ট্রাকটিভ ওয়েতে এগোলে লাইফে যে কোনো কিছুই অ্যাচিভ করা সম্ভব, এটা হচ্ছে জলজন্ত এটাই আমি প্রমাণ। এখন আমি যেটা কৃষ্ণা, চাই ভবিষ্যতে কোনো মানে আমার অনুজ, আমার জুনিয়র কেউ যদি থাকে, ল্যাক অফ ইনফরমেশনে যেন না ভোগে। এটা অনেক বড় প্রবলেম, আমি যেটা ভুগছি, হ্যাঁ আমি যেটা ফেস করছি। এটা তুই, মানে হ্যাঁ হ্যাঁ, কারো যাতে না হয়। ইন্টারেস্টিং, কোনো সমস্যা নাই, তোর তোর সাথে যদি কেউ ডিল করে বা কেউ কথা বলে, তুই সবার আগে বলবি যে আপনি এই ভিডিওটা দেখেন, এখানে সবকিছু সুন্দর করে সাজায় গুছিয়ে দেওয়া আছে, দেন ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ উইল আস্ক মি কোশ্চেন, ঠিক আছে? মানে এইটা হচ্ছে সব থেকে দারুণ হবে, আমার মনে হয় সব থেকে সহজ হবে। কারণ এনই একটা ব্যাপার থাকে, আমি একটা কাজ করতেছি ইম্পর্টেন্ট এরকম সেরকম জায়গায় হাবি জাবি অনেক ব্যাপার স্যাপার থাকে, তো আলটিমেটলি আসলে তখন কিভাবে মানুষকে তো খুশি করা লাগবে, তাই না? হ্যাঁ, কারণ সে এটা যদি এটা মনে আমার ভালো জন্য মতো একটা থাকে। সুবিধা হলো, কারণ মোর দ্যান 60 পিপল, তাদেরকে আমি কন্টিনিউ কাউন্সিল করছি, কন্টিনিউ হেল্প করছি। ও, কিন্তু তাদের ক্ষেত্রে এই পডকাস্টটা অনেক বেশি হেল্প করবে। মোর দ্যান 60, ইউ ক্যান্ট ইমাজিন, মোর দ্যান 60। আমি তো কি মানে অনেক আমি ইন্ডিভিজুয়াল, আসলে নিজেই এক্সস্টেড। মানে এতগুলো কোশ্চেন আমি কিভাবে করতেছি নাকি ওই তাদের নিয়ে 60 পিপল স্টুডেন্টস তাদের নিয়ে? না না, মোর দ্যান 60 পিপল আমাকে নক করেছে এই হেল্পের জন্য, যে তুমি বলো কিভাবে করছো। ওকে, তো ঠিক আছে, তো জেনারেলি হয় কি, তো এই হ্যাঁ, ভিডিওটা থাকলে আমি ওদেরকে ফরওয়ার্ড করে দিতে পারবো যে তোমরা এটা দেখো। ইনশাল্লাহ খুবই ভালো, আমরাও বড় হই, সব বড় সেটাই আমরা চাই। সো খুবই ভালো ব্যাপার, খুব ভালো লাগতেছে যে এই বিষয়টা শুনে বা এই ওভারঅল ব্যাপারগুলো শুনে, পিএ কি, আর এ কি, বা কিভাবে আসলে প্রফেশনালদের সাথে ডিল করা লাগে। জেনারেলি হয় কি যে সবাই যখন ফার্স্ট স্টেপে আসলে কোথাও যায়, তারা অনেক প্যারা খায় যে আসলে আমি এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, ওই যে সাহস দেখানোটা, ওইটা না মানে অনেকের ক্ষেত্রে অনেক কমপ্লেক্স সিচুয়েশন গিয়ে দাঁড়ায়। তো তখন ব্যাপারটা হ্যাঁ, আসলে মানে কেমন? অন্ধকারে ঢিল ছোড়ার মতো ব্যাপার হয়ে গিয়েছিল আমার জন্য খানিকটা, যে আমি অ্যাকচুয়ালি আমি ইভেন কিছু সময় আমার এরকমও মনে হয়েছিল আমি কি ঠিক করছি, আমি কি ভুল আদৌ করলাম কি কিনা। হবে, মানে আদৌ কি হবে, আমি কি হ্যাঁ, আদৌ পারবো, এরকম কাজ করে না মনে মাঝে মাঝে? হ্যাঁ আদৌ পারবো কিনা, আমি এরকম অনেক ভেবেছি, অনেক অনেক। না আসলে তুই যখন ইঞ্জিনিয়ারিং যাদের কাছে, যাদের সাথে তোর ইনফরমেশন শেয়ার করতিস, ডিল করতিস, তখন যখন একটা নেগেটিভ কিছু আসতেছে তখন, বা অনেক সময় ওয়েট করা লাগতেছে একটা রিপ্লাই পাওয়ার জন্য, ওটা কিভাবে ডিল করতিস বা তাদের কিভাবে খুঁজে বের করছিস? ওইটা আমি তখন কি করতাম, তখন আমি আর তাকে নক করতাম না। তখন আমি আসলে অন্য আরেকজনের কাছে সুইচ করতাম, যে সে এই ইনফরমেশনটা জানে কিনা। বা দেখা যায় কি 5 জনকে 5টা কোশ্চেন করলাম, একজনকে ন্যাগিং করতাম না, একজনকে বারবার কে আমি পোক করতাম না, যে এটা আমাকে আসলে এটা ঠিক না, বলেন, ওইটা হ্যাঁ হ্যাঁ। বলেন, সেটা বলেন, ওটা বলেন। হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে কি আমি ডিস্ট্রিবিউট করে দিতাম আমার কোয়েরিজ গুলো। তো এবং আমি শাই ফিল করতাম, যে নেক্সট অফ ইউএসএ তে আমি পোস্ট করতে শাই ফিল করতাম, কারণ হচ্ছে আমি তো একদম জিরো থেকে আসতেছি। তো আচ্ছা আমি কি আচ্ছা, জিজ্ঞেস করব, আমি কি অ্যান্সার পাবো। তো আমার ধারণা যেটা, সাই ফিল করার কিছু নাই, সবাই শূন্য থেকে শুরু করে। একটু একটু আস্ক তো এই কাইন্ড অফ কোয়েশ্চেন। হ্যাঁ, তো হচ্ছে যে কোনো প্রশ্ন থাকলে সিনিয়রদের করা উচিত, এবং এই যে পেজ গুলোতে ইনক্লুড হয়ে ওই পেজে পোস্ট করা উচিত যে আমি এটা জানতে চাই। আচ্ছা, কারণ সব বেসিক, ক্ষুধা হ্যাঁ আমার। এক্স্যাক্টলি, যার কি তাই তার দৌড়ানো লাগবে। তো সবকিছু গিয়ে ওই ওই স্পেস থেকেই জানা, মানে এই গ্রুপ থেকে জানা নাকি অন্য কোনো সোর্স আছে গ্রুপ হেল্প থেকে পাওয়ার? বেশি জেনেছি, কারণ গ্রুপে তো অন্তত 200-300 মানুষ চলে গিয়েছে বিদেশে। তো গ্রুপ থেকে অনেক হেল্প পাওয়া যায়, গ্রুপের সবকিছু কনসাইজ থাকে। এসওপি লিখে সার্চ দিলে টেমপ্লেট পাওয়া যাচ্ছে, এলওআর লিখে সার্চ দিলে টেমপ্লেট পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নাইস। সবকিছু আমাদের পাওয়া কি, যাচ্ছে। হ্যাঁ আমাদের কি আর কোনো ইনফরমেশন আছে যেটা হয়তো আমরা এখানে অ্যাড করতে পারি, যারা মেডিকেল পারপাসে আসতে যাচ্ছে বা পড়তে যাচ্ছে ইউএসএ যাওয়ার আগে? আচ্ছা, এনি মেডিকেল কাইন্ড অফ থেকে যারা ইনফরমেশন যেতে যেটা হয়তো পারছে, বা,
তাদের জন্য যে অনেক ইম্পর্টেন্ট হয়তো হতে পারে, এরকম কি কোনো ইনফরমেশন আমরা এখানে অ্যাড এখন করতে পারি? হ্যাঁ, এখানে ইনফরমেশন যেটা সেটা হচ্ছে যে প্রিপারেশনের ব্যাপারটা সেটা হচ্ছে যে ঢাকায় যে প্রিপারেশন নিতে অনেকের মনে হতে পারে যে আমরা সবাই তো ঢাকায় যেয়ে থেকে খেয়ে পড়াশোনা করে চাকরি করে আমরা চলতে পারবো না, হ্যাঁ। আর তো আমার মনে হয় এটার জন্য শহর ছাড়ার দরকার নেই। আমি যেটা করেছি এটা দরকার নেই, নিজের বাড়িতে থেকে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। এই কমফোর্ট জোন ইনফরমেশনটা এই যে একটা সবার জন্য প্যারা। দরকার। কমফোর্ট জোনের একটা সমস্যা থেকে তুমি প্রিপারেশনটা নাও, নেওয়ার পরে তুমি হচ্ছে জাস্ট পরীক্ষাটা দিয়ে আসো, যেমন জিআরই পরীক্ষাটা ঢাকায় ছাড়া দেওয়া যায় না, তো ওই পরীক্ষাটা যে দিয়ে আসো। আচ্ছা। আর খুলনাতে যারা আছে তাদের জন্য আমি যেটা বলতে চাই, সুন্দর একটা লাইব্রেরি আছে ওই যে আকুঞ্জি টাওয়ারে, নর্দার্ন ইউনিভার্সিটিতে, আমেরিকান কর্নার নামে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওখানে মেম্বারশিপ নিয়ে পড়া যায়, সারাদিন পড়তে পারবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং ওখানে আইএলটিএস জিআরই সকল রিসোর্স ওখানে আছে, কেউ ওখানে বসে পড়তে পারবে। এটা ফ্রি রিসোর্স রেশমা আমাদের সাথে শেয়ার করে আউট করে দিল, এটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। তো এবার আমি জানতে চাচ্ছি যে ভাইবার মানে যখন তুই এমবাসি ফেস করিস তখন ওই স্টোরিটা আমাদেরকে যদি শর্টকাট একটু শেয়ার করতিস, কত সময় তুই আচ্ছা, এখানে এমবেসি ফেস কোশ্চেন আস্ক যেটা করে সেটা হচ্ছে কি 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 যে ইনফরমেশন, মেজর ইনফরমেশন দেওয়া হয়েছে, ব্যাংক স্টেটমেন্ট লাগে কিনা, কি কি কোশ্চেন আস্ক করে, কেন তুই ইউএসএ যাচ্ছিস, এগুলা। আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেমন আমি আবারও নেক্সট ডট ইউএসএ বলি, ওখানে প্রচুর ভিসা ইন্টারভিউ এর মানে এক্সপিরিয়েন্স শেয়ার করা থাকে পুরো গ্রুপটাতে, হ্যাঁ। আমারটাও আছে। তো তারপরেও আমি আবার বলি সেটা হচ্ছে যে ভিসা স্লট নিতে হয়, হ্যাঁ। যখন তোর চান্স হয়ে গেল, তোর কাছে অ্যাডমিশন লেটার আছে, ফান্ডের লেটার আছে, সবকিছু আছে, তো তখন হচ্ছে কি করতে হয়, ইস্টার্ন ব্যাংক ইবিএল যেটা, হ্যাঁ, ওখানে যে ফান্ডের টাকা জমা দিতে হয়, মোটামুটি 21,000 টাকার মতো। ফান্ডের টাকা বলছি, সরি, ভিসা ইন্টারভিউ মানে একটু স্লটের টাকা, ভিসা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউটা। হ্যাঁ, হ্যাঁ, ওই স্লটটা নিতে হয়, নিয়ে এবার দেখা যায় কি যে স্লটের ডেট অনেক দূরে চলে যায়। আমার ডেট ছিল 2025 সালে, তখন কি করতে ও, হয়, এমার্জেন্সি রিকোয়েস্ট দিয়ে ওই ডেটটাকে আগায় আনতে হয়, হ্যাঁ। ওটাতে টাকা খরচ হয় না, এমনি রিকোয়েস্ট দিলে চলে আসে। এটা কি তো ব্যাংকে গিয়ে করা লাগে নাকি? না, 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 একটা পোর্টাল থাকে, ওই পোর্টাল থেকে করতে হয় রিকোয়েস্টটা, হ্যাঁ। তো করলে তখন হচ্ছে ডেট আগে আসে, তখন ওই ডেটের দিনে জাস্ট পাসপোর্ট আর হচ্ছে I-20 বলি আমরা, I-20টা হচ্ছে যে আমার চান্স হলো ইউনিভার্সিটিতে, এবং ওরা আমাকে যে খরচটা দিচ্ছে, আমি স্কলারশিপ পেলাম কিনা না আমার নিজের খরচে পড়তে যাচ্ছি, এর একটা ব্রিফ ডিসকাশনে দুটো মানে ইনফরমেশনের মতো দুইটা পেজ আর কি ওরা মেইল করে পাঠিয়ে দেয়। এটা হচ্ছে I-20, হ্যাঁ। এটা তো ওই সম্পূর্ণ I-20, ইউনিভার্সিটি করতেছে, হ্যাঁ। হ্যাঁ, ইউনিভার্সিটি পাঠাবে এটা, হ্যাঁ। এটা প্রফেসর পাঠাবে না, এটা ইউনিভার্সিটির ওই অ্যাডমিনিস্ট্রেশন অফিস পাঠাবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তো দেন। ওই ওই I-20 এবং আমার পাসপোর্ট, এই দুইটা জিনিস নিয়ে আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে, ভিসা ইন্টারভিউতে আমেরিকান এমবাসি। তখন আর কি ওই আমেরিকান এমবাসির ওরা জিজ্ঞেস করে, যদি সেলফ ফান্ড হয়, ধরো কেউ নিজের টাকায় পড়তে যেতে চায়, আগ্রহ প্রকাশ করছে, যদিও বেশিরভাগই পিএইচডি তে দাঁড়ালে সেলফ ফান্ড দেখালে সাথে সাথে ডিনাই করে দেয়, বাড়ি চলে আসতে হয়। কিন্তু হচ্ছে যাদের স্কলারশিপ থাকে তাদের অ্যাকসেপ্ট করে দেয়, হ্যাঁ। তো কোশ্চেন যেটা করে সেটা হচ্ছে যে তোমার রিসার্চ সম্পর্কে বলো, তুমি কি নিয়ে রিসার্চ করতে যাচ্ছ, তোমার আর যেহেতু ওদের কাছে সব ইনফরমেশন আছে যে তুমি সেলফ ফান্ডে যাচ্ছ না স্কলারশিপে যাচ্ছ, ওদের কাছে সেই ইনফরমেশন আগে থেকে চলে যায়, হ্যাঁ। তো ওরা দেখলেই বুঝে যায়, পাসপোর্ট এবং I-20 খুলেই বুঝে যায় যে এ সেলফ ফান্ডেড আর এ হচ্ছে স্কলারশিপ। তো স্কলারশিপ থাকলে বেসিক্যালি ব্যাংক স্টেটমেন্ট দেখানোর দরকার হয় না, হ্যাঁ। যদি যাদের সেলফ ফান্ড থাকে, অনেকের আছে যে সেলফ ফান্ড মানে স্কলারশিপ পায় দেখা যায় 80%। তো যদি 1 কোটি টাকা খরচ হয় তাহলে তাকে 20 লাখ টাকা নিজে থেকে দিতে হবে। তো সে যদি তার 20 লক্ষ টাকার ভালো সোর্স দেখাতে পারে যে তার আসলে ক্ষমতা আছে দেওয়ার, হ্যাঁ, তাহলে তাকে অ্যাপ্রুভ করে দিবে, তার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। তো যেহেতু আমার ফুল ফান্ড ছিল, আমার কোনো রকম ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে না। তো অন্যদের লাগতে পারে, যাদের গ্যাপ থাকে, টাকা পয়সার গ্যাপ থাকে, ধরো যদি কেউ মাস্টার্সে যেতে চায়, মাস্টার্সে 1 বছরে 20 লক্ষ টাকা খরচ, কেউ যদি দেখা যায় যে সে 18 লক্ষ টাকার স্কলারশিপ পেয়েছে, 2 লাখ টাকা তার গ্যাপ আছে, তো সে তাকে সেটা তাকে ওই দেখানো দুই লাগবে। লক্ষ টাকার স্টেটমেন্ট দেখাতে হবে। ও আচ্ছা, এর মানে যতটা গ্যাপ আছে সেই টাকাটা আর কি just দেখানো লাগে। বুঝতে হ্যাঁ, হ্যাঁ, পারছি। ওইটা দেখানো লাগে, আর যার গ্যাপ না থাকে, ফুল ফান্ড থাকে, তার দেখানো লাগে। মানে স্কলারশিপের ক্ষেত্রে ইটস ওকে।
বেসিক কোশ্চেন করবে, বাট তাদের কাছে ইনফরমেশন আছে, সো স্কলারশিপ পেলে হয়তো এই বিষয়টা সিকিউর। হ্যাঁ, এই বেসিক বিষয়টা একদম ক্লিয়ার থাকে, তখন যেমন এটাতে আর তোর কোনো। ক্ষেত্রে কি, হ্যাঁ তুই কেন যাচ্ছিস বা তোর রিসার্চ সম্পর্কে তারা একটা বেসিক ধারণা পায়। আমাকে কোশ্চেন করেছে রিসার্চ সম্পর্কে, কিন্তু আমি কত যদি সময় সেলফ হয় ফান্ডে ভাইবাটা? দাঁড়াতাম। এটা আমার ভাইবা ছিল 20 সেকেন্ড ম্যাক্সিমাম। ইটস ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। যাক, খুবই ভালো। তো মোটামুটি আমার একটা ওভারঅল এক্সপিরিয়েন্স জানলাম, ধারণা পেলাম সেই এইচএসসি টাইম থেকে শুরু করে এক্সামের পর থেকে কিভাবে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে এসে পড়াশোনা করে বড় স্বপ্ন দেখে সেটাকে একদম মানে ফোকাস করে এগিয়ে যাওয়া, 11 মান্থে ক্র্যাক করা আমেরিকার একটা খুবই মানে স্বনামধন্য স্পেস, মানে একটা প্রভিন্স আর কি, সেখানে ফুল ফান্ডেড স্কলারশিপ, মানে 2,20,00,000 টাকা, ইটস হিউজ আর কি। পাশাপাশি হচ্ছে একজন ফিমেল পার্সোনালিটি খুব ভালো ওয়েতে বিষয়টাকে ক্র্যাক করছে, এখন তার সাথে সবাই অনেক ট্রাই করছে কথাবার্তা বলা, যদি তাদেরও যাওয়ার সুযোগ হয়ে যায়। এটা জাস্ট ফান, জাস্ট ফান, ঠিক আছে? নো, তো ইটস ট্রু। মোটামুটি, হ্যাঁ, তো এটা কাইন্ড অফ সত্য। ডিয়ার ভিউয়ার্স, ইন দ্যাট ভিডিও আমরা জাস্ট ট্রাই করেছি আজকে আমাদের যে গেস্ট ছিল তার কাছ থেকে একটা ইন ব্রিফ ডিসকাশন জানা। আমার মোটামুটি যতটুকু নলেজ ছিল, প্লাস আমি যতটুকু জানছি, যতটুকু কোশ্চেন করা যায় বেসিক্যালি, তার থেকে বেশি হচ্ছে রেশমা মোটামুটি নিজের অ্যান্সার এখানে ইনপুট করছে। তো টোটাল একটা কমপ্লিট ভিডিও আমরা দেখতে পাবো যখন এটা আপলোড হয়ে যাবে। সে সাথে থ্যাংক ইউ সো মাচ রেশমা, এই দীর্ঘ 1 ঘন্টা আমাদের সময় দেওয়ার জন্য আর বকবক করার জন্য আর কি, ঠিক আছে? আশা করি এই ভিডিও যারা দেখবে তাদের অনেক কাজে দিবে। তো এটা ছিল হচ্ছে আমাদের আনঅফিশিয়াল আর্ট শো অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা স্পেশাল এপিসোড, বিশেষ করে যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মেডিকেলে পড়াশোনা করে বিদেশে পিএইচডি করে সেটেল হওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য। সো হাউ ডু ইউ ফিল রাইট নাও রেশমা? আই এম ফিলিং অ্যামেজড, লিটারেলি অ্যামেজড, বিকজ তো আমি এইটা যদি আরো আগে হতো, যদি আরো কিছুদিন আগে হতো, তাহলে দেখা যেত কি আমি অনেক মানুষকে আরো সহজে সাহায্য করতে পারতাম, যেটা আমাকে অনেক বেশি কষ্টসাধ্য হয়েছে দারুণ। লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে। হ্যাঁ, এটা আর কি।